আব্বু আব্বু আমি লাইভে। আব্বু প্লিজ আমাকে একটু এক্সকিউজ করেন, দিস ইজ নট এ গুড স্টার্ট। আমি কখনো লাইভ আসি না। হাই এভরিবডি, আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি, অ্যাপোলজিস। হাই এভরিবডি, হাই হাই হাই। ওকে, আমি কাজ করি, আমি সবার আগে আমার রুমটা লক করে আসি, বিকজ আমার আম্মু অলমোস্ট আমার রুমে ঘুমিয়ে গেছে। সো আমি রুমেও যাইতে পারিনি, আমি আমার ড্রেসিং রুমে, অ্যাটলিস্ট আম্মু যেহেতু শুয়ে পড়েছে তাকে আমি ডিস্টার্ব করবো না, বাট ইয়েস ডোরটা পুশ করে আসি, লক করে আসি, কারণ আমার বাবা একটু আগে নক করে গেছে। মানে স্টার্টিংয়েই এমন। ওকে, এক্সকিউজ মি, এক সেকেন্ড। হাই, থ্যাংক ইউ। হাই এভরিবডি, কি খবর? আচ্ছা, যাদের মধ্যে এখন ঈদ আমেজ আছে, ঈদ মুবারক। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। কুমু কুমু কুমু, হাই হাই। আচ্ছা, ওকে, কমেন্ট এখন দেখা যাচ্ছে, বাট সবাই বুঝতে পারতেছেন যে লাইভে আসার আগে একটা পোস্ট করে আসা। সো এটার অবশ্যই কোনো রিজন আছে, রাইট? রাইট নাও যত কথাবার্তা হচ্ছে, বেটার হয়তো যদি না আসতাম, বাট আবার দেখতেছি যে শুধু কথাবার্তাই হচ্ছে না, ইভেন পার্সোনালি ফোন কল পাচ্ছি অনেক। তাদের কাছ থেকে ফোন কল পেয়েছি যাদের কাছে হয়তো আমি কোনো এক্সপেক্টই করিনি যে তারা আমাকে কলও করবে। শো তো অনেক আগে শ্যুট শেষ হয়ে গেছে, এলিমিনেশনের পরে তো আমি বাসায় চলে আসছি, অ্যান্ড তারা আমার সাথে কথাও বলেনি কখনো। তো দেখা গেছে যে সেই আপু বা সেই ভাইয়ারা আমাকে এখন এসে কথা বলতেছে আউট অফ নো ওয়্যার। আমি তাদের সাথে কথা বলার পরে গিয়ে আমি পোস্ট করলাম যে ইটস হাই টাইম কথা বলি, আমার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলবো, আমার জার্নিটা নিয়ে কথা বলবো, কারণ আমার এই রিয়েলিটি শো এর যে জার্নিটা, সেরা রাঁধুনি রিয়েলিটি শো, কুকিং রিয়েলিটি শো এর জার্নিটা অনেক লম্বা। মানে আমি বলবো যে আমার চেয়ে বেশি মনে হয় না কেউ সেরা রাঁধুনির টিমের সাথে ছিল, বা আমার চেয়ে বেশি টাইম ধরে কেউ এপিসোড স্টুডিও রাউন্ডে ছিল, এতগুলো এপিসোড, যেহেতু আমি 2টা সিজন করেছি। হাই। তো লাইভ রেকর্ডেড থাকবে, লাইভ আমি রিমুভ করব না। যতটুকু ক্লিয়ার করার আমি ক্লিয়ার করি, যতটুকু আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার সেটা আমি ইনফরমেশন দিই। এখানে শুরুই হয়েছে এই প্রবলেমগুলো কোথা থেকে? আমার কানেকশন স্লো বলতেছে, আমার ইন্টারনেট যদি প্রবলেম করে, ল্যাগ করে, আর কোনো কারণে যদি আমার লাইভটা বন্ধ হয়ে যায়, তাহলে আমি পরে আবার লাইভে আসবো, অলরাইট? দিস ইজ রিয়েলি নট এ গুড টাইম, বিকজ আমার ফ্যামিলিতেই দেখতেছি সবাই হাইপার হয়ে আছে। আমার ছোট ভাই আজকে আমরা একটা ওয়েডিং সেরে আসছি আমার কাজিনের, আমার ছোট ভাই দেখি অলরেডি হাইপার হয়ে আছে, আব্বু আমার রুমে চলে আসছে আম্মুকে ডাকতে। দিস ইজ রিয়েলি নট এ গুড টাইম, বাট তারপরও কিছু কথা হাইলাইট না করে পারলাম না। একটু আগে লাকি আপু লাইভে আসছিলেন, কন্টেস্ট্যান্ট। তো লাকি আপুর লাইভটা আমি দেখতেছিলাম লাইভে উনি একটা কমেন্ট করছে, ওটা আগে আমি ব্রেক থ্রু করে দিই কমেন্টটা, দেন আমি পয়েন্ট টু পয়েন্ট একটার পর একটা বলবো, আমার অভিজ্ঞতা, আমার এক্সপিরিয়েন্স নিয়ে বলবো। আচ্ছা, লাকি আপুর পয়েন্টটা আমি বলে দিই। সে লাইভে আসছে, তার কথা বলতেছে, ওকে ফাইন। একটা কথা আমার ভালো লাগে নাই, আমি যে সালাম দিলাম, আমি ওখানে কমেন্টে লিখলাম, ওকে, আমি কমেন্টে লিখছি যে তার কমেন্ট কথাটা এরকম ছিল যে যারা লুজার তারা এখন খুব কথা বলতেছে, এটা বলতেছে সেটা বলতেছে, হেরে গেছে লুজাররা এখন কথা বলতেছে, তো হেরে গেছে তারা লুজার এবং তারা এখন খুব কথা বলতেছে। আমি তাকে বললাম যে যারা হেরে গেছে তারা লুজার, তার মানে যে হারছে সে লুজার, আপনিও হারছেন তাহলে তো আপনিও লুজার বলে আমি একটা হা হাই মুজি দিছি, কারণ এই কথাটা আমার ভালো লাগেনি। কারণ আমার সবাই, এটা আমাদের একটা জার্নি ছিল, আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি, সবাই তো আর উইনার হবে না। তো উনি নিজেই নিজেকে লুজার বলতেছে, উল্টা বাকি যারা কন্টেস্টেন্টস আমরা আছি তাদের সবাইকেই বলা যায় যে এক কাতারে লুজার লুজার বলে ফেলছে। অ্যান্ড হচ্ছে দেন আমি কমেন্টটা বের করি, এই কমেন্টের পর উনি একটা বিশাল পার্সোনাল অ্যাটাকিং কমেন্ট করে আমার লাইফ নিয়ে, আমাকে নিয়ে। সে ইভেন জানেও না কিছু আমার ব্যাপারে, আমাদের মধ্যে কখনো কথা হয়নি। আমাদের মধ্যে লাকি আপুর সাথে আমার হার্ট টু হার্ট ডিসকাশনস একদিনই হয়েছে, সেটা হচ্ছে যে আমার একটা টিম আছে, একটা আইটি ফার্মের টিম আছে আমার,
যখন সে জানছে যে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে এগুলো নিয়ে কাজ করি, আমার টিম কাজ করে, সে নিজে থেকে আসে বলছে যে তার বিজনেস পেজকে যেন আমি সাপোর্ট করি, কাজটা আমি কন্ট্রাক্টে নেই। তো সে যে প্রাইজ মানিটা অফার করছে, আমি আমার টিমকে ফরওয়ার্ড করছি, তারা একটা বিজনেস প্ল্যান দিয়েছিল। তো তারপরে আমার মনে হয়েছে যে লাকি আপু এটা অ্যাফোর্ড করতে পারবে না। তো লাকি আপুকে পরে আমি আর ফার্দার কোনো কাউন্সিলিং করতে পারি নাই, সময়ের কমও ছিল, আর প্লাস আমি শো থেকে চলেও আসছি, বিজি হয়ে গেছি। ফার্দার আমার টিম তাকে রিচও করে নাই, কারণ এটা খুব ছোট একটা, তার পেজ প্রমোট করা খুব ছোট একটা কাজ ছিল। তো উনি যে প্রাইস একটা আমাকে বলেছে, সেই প্রাইসে আমার টিম অলরেডি না বলে দিচ্ছে। ওকে, তো এটা ছিল তার সাথে আমার পার্সোনাল এই এতটুকুই কথা। এর বাইরে কখনো তার সাথে আমার কোনো ইন্টারাকশন হয়নি, কথা হয়নি। সে যেভাবে পার্সোনাল অ্যাটাক করলো তাতে, এবং কত বড় হিপোক্রেসি একটা কমেন্ট, সে লাইভে এসে বলতেছে যে আমরা সবাই 20 জন ছিলাম, মিলেমিশে ছিলাম, আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব ছিল না, ঝগড়া ছিল না। যদি এই কথাটা সত্য হয়, তাহলে যেহেতু দ্বন্দ্ব ছিল না, তাহলে আবার কমেন্টে বলতেছে যে প্রচুর ঝগড়ুটা, প্রচুর আমি খারাপ, প্রচুর আমি এটা ওটা। অ্যাকচুয়ালি সত্য এটা না। প্রবলেম হচ্ছে সেরা রাঁধুনি টিম, মাছরাঙ্গার টিম, মিডিয়া কম যে পার্টনার, সবাই সবার জায়গা থেকে ভালো, সবাই সবার জায়গা থেকে যথেষ্ট শ্রম দিয়ে এই শোটা দাঁড় করায়। প্রবলেম হচ্ছে যে 20 জন পার্টিসিপেন্ট আমরা যাই না, এই 20 জনই 20 জনকে দেখতে পারে না, 20 জনই 20 জনকে সহ্য করতে পারে না। একজন আরেকজনের নামে কমপ্লেন, আরেকজন আরেকজনের নামে কমপ্লেন, 20 জনই যে একটা ম্যাসাকার অবস্থা করছে। এর উপর দিয়ে আছে মেন্টার্সের 4 জন ফিমেল মেন্টার্স। এই মেয়েরা কেউ কাউকে সহ্য করতে পারে না। সেটের মধ্যে তো ভালো বলতেছে, সেটের মধ্যে তারা তাদের দায়িত্ব পালন করতেছে, সেটের বাহিরে কেউ কাউকে দেখতে পারে না। এটা হচ্ছে বাস্তব কথা। এইসবের কারণেই কিন্তু দেখা গেছে যে অনেক কিছু, অনেকের প্রবলেম হাইলাইটেড হয়ে যাচ্ছে। অ্যান্ড দেখা গেছে যে ওকে আমার ভালো লাগতেছে না, ওকে তাহলে আমি একটু একটা খোঁচা মেরে কথা বলে দিলাম। এটা সবাই করছে, সবাই সবার সাথে করছে, মেন্টার্সরাও করছে। দে ক্যান নট ডিনাই ইট অ্যাকচুয়ালি। আমি আপনাকে ইভেন্ট বলি, সে যদি আপুর লাইভের যে ঘটনাগুলো, কথাগুলো সবগুলো ফেলে দেওয়ার মতো না। হ্যাঁ, আমার কথা, সে যদি আপু যতগুলো পয়েন্ট হাইলাইট করছে, এগুলো ঘটছে কি না, এখানে মেজর কিছু জিনিস সেগুলো কিন্তু ঘটছে। যেমন মেন্টার্সদেরকে নিয়ে একটা কথা, এটা ঘটছে। আমি বলবো না যে হচ্ছে, আমার প্রশ্নটা হবে এরকম, ওয়াজ ইট ইন্টেনশনাল? নো, বাট ওয়াজ ইট হার্টফুল? ইয়েস। কারণ এখানে মেন্টার্সরা যেটা করছে, যে অনেক কষ্ট করছে আমাদের জন্য, তারা যেমন রাত জাগছে, তারা আমাদেরকে ট্রেনিং দিয়েছে, তারা আমাদের জন্য সাপোর্ট করেছে, আমাদের ক্লাস নিয়েছে, সব ঠিক আছে। এটা ক্লাসের ভিতরে, স্টুডিওর ভিতরে যেখানে ক্লাস হচ্ছে সেখানে। বাট ক্লাসের বাহিরে যে 2টা কথা বলে দিল, যে কথাগুলো খুবই হার্টফুল, এই কথাগুলো তো হয়তো আমি মেনে নিলাম, মেবি আরেকজন মেনে নিবে, মেবি আপনি মেনে নিবেন, কিংবা এখানে আমাদের মাঝে এমনও পার্সন থাকবে যে লাইক আমি মেনে নিতে পারতেছি না, তো তার জন্য শোটা না, যে মেনে নিতে পারবে না। তো এটা রিয়েলিটি শোগুলোই হচ্ছে এরকম। শুটিং মানেই সহজ না, প্রচুর কষ্ট করতে হয়, প্রচুর দাঁড়িয়ে থাকতে হয়, প্রচুর মেন্টাল প্রেশারে যেতে হয়। রিয়েলিটি শো, এটা আমার সেকেন্ড টাইম সিজন। ফার্স্ট টাইমে যেহেতু আমি করে বের হয়েছি, ওটার সময় একরকম এক্সপিরিয়েন্স ছিল। সেকেন্ড টাইমে যখন আমি আসি, তখন আরেক ধরনের এক্সপিরিয়েন্স, কারণ এই সময় এসে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, এপিসোড বেড়ে গেছে, মেন্টার্সরা এসে গেছে, মেন্টার্সদের সাথে আমাদের একটা কি বলবো, কোলাবোরেশন টাইপের আমাদের এপিসোড যাচ্ছে। সবকিছু মেলায় না একটু ডিফারেন্ট ছিল। তবে একটা জিনিস আপনি ভালো পাবেন, সেটা হচ্ছে কি, সেরা রাঁধুনি টিমের হচ্ছে কাজ করার যে ধরনটা, তাদের বিহেভিয়ার, কিছু কিছু পার্সন আছে যাদের কথা না বললেই না, যেমন সুফল ভাইয়া অনেক ভালো। আপনি যারা আসবেন, নেক্সট পার্টিসিপেট করবেন, তারা তো অবশ্যই শিখে আসবেন, অনেক প্র্যাকটিস করে আসবেন, বিগত বছরগুলোতে যা যা হয়েছে সেগুলো সব বেসিক জেনে আসবেন, প্র্যাকটিস করে আসবেন, অনেক ধৈর্য নিয়ে আসবেন, অনেক মন মানসিকতা শক্ত করে আসবেন, যে ওকে ফাইন, আমি এই শোতে যাচ্ছি, এই শোতে আমার এখানে দাঁড়ায় থাকতে হবে, কাজ করতে হবে, মিলিটারি শাসনের মতো আমাকে সকাল সকাল উঠতে হবে। যেমন ধরেন, আমাদের সকালে হয়তো 9টায় মেকআপ কল থাকলো, আমার কটেজের মেকআপ কল সকাল 9টা, আমাকে সকাল 9টায় ভ্যানিটিতে গিয়ে বসতে হবে। আমি ওখানে বসলাম, আমি রেডি হইলাম, এরপর ব্রেকফাস্ট করলাম, এরপর আমি আবার রুমে আসলাম, হয়তো বসলাম কিছুক্ষণ, এরপর আমাকে 12টায় সেটে ঢুকতে হবে, বা 3টা থেকে আমাদের শুট শুরু হবে, বা আমাদের ইন বিটুইন লাঞ্চ আছে, আমাদেরকে একসাথে লাঞ্চ নিয়ে যাওয়া হবে, দেন লাঞ্চ শেষ করে আবার শুটে আসতে হবে, আবার দাঁড়াতে হবে, দেন রান্না করতে হবে, রান্না করা শেষ হলো, ফুড টেস্টিং শুরু হয়ে গেল, ফুড টেস্টিং এর মাঝে একটা আমরা ব্রেক পাবো, এর মাঝে যে আমাদের একটা ইভিনিং স্ন্যাক্স টাইম আছে,
দেন আমরা হচ্ছে 5-10 মিনিটের একটা ব্রেক পাবো, দেন সবাই আবার আমরা এসে লাইনে দাঁড়াবো, আবার স্টুডিওতে দাঁড়াবো, ফুড টেস্টিং স্টার্ট। এটা হতে হতে রাত 12টা বেজে গেল। রাত 12টার পরেও এরপরে কি হচ্ছে, এরপরে রেজাল্ট আমাদেরকে বলা হবে, স্কোর বলা হবে, তারপরে হয়তো 1টা-2টো বেজে গেল। তারপরে কি হচ্ছে, আমরা পার্সোনাল ইন্টারভিউ বাইট দিতে চলে গেলাম। যে ভিডিও মাঝে মাঝে দেখেন না, আমরা কথা বলি মাঝে মাঝে, দেখবেন যে কখনো যদি হেয়ার মেকআপ ঠিক থাকে, দ্যাট মিনস রান্নার শুরুতে ইন্টারভিউ হয়েছে। আর যদি দেখবেন যে খুব বিধ্বস্ত দেখাচ্ছে, তার মানে রান্নার পরে ইন্টারভিউটা হয়েছে। তো এই বাইটসগুলো তখন চলবে রাতের 2টা বাজে, 3টা বাজে শেষ হবে, কখনো কখনো প্যাক আপ শেষ হবে রাতের 4টা বাজে। হ্যাঁ, একটু ব্লার হয়ে যাচ্ছে কেন জানি। আচ্ছা, 4টা বাজে শেষ হবে, তখন প্রায় 4টা বাজে, আপনি ক্লান্ত, আপনি এই সময় না মন চাই যে রাতে ডিনার করি, আর মনটা চাই যে মেকআপও না তুলি, ঘুমিয়ে পড়ি। তো এই জিনিসগুলো শেষ করার পর আমাদেরকে সবাইকে ডাইনিংয়ে নিয়ে যাওয়া হবে, আমরা ডিনার করব, অথবা আর্লি ব্রেকফাস্ট বলেন, যাই বলেন, ডিনারই করি, আমরা ডিনার করব, দেন ভিলাতে আসবো। ভিলাতে আসতে আসতে শুইতে শুইতে আমাদের ভোর 5টা বেজে যায়। এগেইন মর্নিং কল, আপনার সকাল 9টা-10টা হবে। এই যে ডিউরেশনটা, এই যে হার্ডওয়ার্কটা, এটা পুরো টিমকে করতে হয়, শুধু আমাদেরকে না, পুরো টিমকে করতে হয়। আমাদেরকে করতে তো হয়ই, পুরো টিম, একটা ক্যামেরাম্যান বলি, সাউন্ডের লোকজন বলি, ইভেন ডিরেক্টর থেকে শুরু করে সব পুরো টিমকে করতে হয় এই হার্ডওয়ার্কটা। আর এর একটা পয়েন্ট, তারা জব করতেছে, তাদের শো, তারা স্যালারি পায়, তারা একটা ওয়েজেস পায় এখানে। হ্যাঁ, তাদেরকে ডিরেক্টর 10টা কথা বললেও তারা এটা সহ্য করে কাজ করবে। এখন আমার কথা, মেন্টার্স বা শোয়ের কেউ বা ডিরেক্টর বা এনিওয়ান, কেউ যদি আমাদেরকে একটা কথা বলে, এমন হার্টফুল কথা যেটা খুব গায়ে লাগবে, আপনার খুব গায়ে লাগবে, এই কথা তখন আপনার ভালো লাগবে না, আপনার মরাল ডাউন হবে, আপনার মনে হবে যে এখনই বাসায় চলে যাই, কান্নাকাটি করি। ইনফ্যাক্ট আমি যদি বলি, আরে আমাদের পিচ্ছি মুবাশিরা নওশিন, ও একদিন ব্যাগ প্যাক করতে শুরু করছে, ওর ভালো লাগতেছে না, কি রিজন আমরা জানি না, ও ব্যাগ প্যাক করতেছে যে আমি বাসায় যাব, আমি বাসায় যাব, ওর পার্সোনাল রিজন হতে পারে, ওর মন ভালো না হতে পারে, এরকম মেন্টাল ব্রেকডাউন হয়। আমার এটা বলার কারণটাই হইল, এটাই প্রসেস রিয়েলিটি শোয়ের। আপনি আসবেন, আপনাকে অনেক স্যাক্রিফাইস করতে হবে, আপনাকে অনেক ফিজিক্যালি স্ট্রং হতে হবে, ঘুম কম হবে, আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে, পুরো টিম হার্ডওয়ার্ক করবে, আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে, তখন গিয়ে আপনি একটা পর্যায়ে গিয়ে দাঁড়াবেন। এটা হচ্ছে রিয়েলিটি শোয়ের একটা ছোট্ট স্নিক পিক, যেটা কিনা আপনাদের স্ক্রিনে দেখা যায় না। এবার আমি আসি শো নিয়ে কথা। সে যদি আপুর কিছু এলিগেশনস আছে, আমি সবগুলো ব্রেক থ্রু করতে পারবো না, এটা তার পয়েন্ট অফ ভিউ, সে যা ফিল করেছে তা বলেছে। আমিও ওখানে ছিলাম। এবার আমি বলি, এটার ফার্স্ট অফ অল 20 জন কন্টেস্টেন্ট, কেউ কাউকে দেখতে পারে না, কেউ কাউকে দেখতে পারে না। ইভেন অনেক মেন্টার্সরা স্টুডেন্টদেরকে স্টুডিওর বাইরে দেখতে পারে না। কেন দেখতে পারে না? আমরা এরকমই, আমরা জাজমেন্টাল। হোয়াট আই ওয়ার, হাউ আই ওয়াকড, হোয়াট আই সেড, হাউ আই স্মাইল্ড, এভরিথিং ওয়াজ এভরিওয়ানস বিজনেস। আমি কিভাবে দাঁড়ালাম, কিভাবে আমি করলাম, আমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স কেমন, আমি কথা কতটুকু বললাম, আমি কতটুকু বাইট নিলাম, কেউ কাউকে পছন্দ করে না, সবকিছু নিয়ে কমেন্ট, সবকিছু নিয়ে কমেন্ট। একজন বলতেছে জুতা ভাল লাগছে তোমার, একজন বলতেছে জুতা চেঞ্জ করো, একজন বলতেছে এটা টানো, একজন, এইভাবে প্রতিনিয়ত যখন বলা হয় তখন নিজের ভিতরেই মনে হয় যে আই এম নট গুড এনাফ। কিন্তু এটাই প্রসেস, এটাই প্রসেস, আপনাকে এটা গো থ্রু করেই সাইন আপ করতে হবে, এই মেন্টালিটি নিয়েই আসতে হবে যে হ্যাঁ তুমি জাজ হবে, মানুষ তোমাকে জাজ করবে। এবার আমি আসি মেন্টার্স আর আমাদের মাঝে ক্লেশটা হওয়ার কারণটা বলি। মেন্টার্স মাহফুজ, নো ডাউট, ভেরি গুড মেন্টার্স, ডাউন টু আর্থ, খুবই বিহেভিয়ার ভালো। আদার হ্যান্ড কিছু মেন্টার্স আছে যাদের বিহেভিয়ার ভিতরে ভালো ছিল, স্টুডিওর ভিতরে, কারণ তারা আমাকে বকতেছে, শাসন করতেছে, মোটিভেট করতেছে, গাইড করতেছে, তারা আমাদের জন্য হার্ডওয়ার্ক করছে, বিকজ দে লাভ দ্য শো, রাইট? তো আপনি যদি শোটাকে পছন্দ করেন, আপনি যেরকম আসছেন সব কাজ ফেলে দিয়ে, আমি মানুষটা শোটাকে পছন্দ করি, ভালোবাসি, আমি নিজের জন্য আসছি সবকিছু ফেলে দিয়ে, রাইট? তো আমাকে যদি শেফ মৈত্র স্যার 2টা কথাও বলে, তাও আমি চোখ বুঝে সহ্য করব, বিকজ সে আমাকে গাইড করছে, সে আমাকে ভালো পথ দেখাইছে, সে আমার মেন্টর, সে আমার গুরু, 2টা কথা আমাকে হার্ট করে বলছে, আমি সহ্যও করব। বাট আপনি যেমন শোকে ভালোবেসে আসছেন, আপনি যদি আমাকে বলেন যে দেখ দেখ রাতের ঘুম হারাম করে এখন কিভাবে খাচ্ছে, খাবার জন্য এই যে কথাগুলো বলেন, এটা শুনতে হার্টফুল লাগবে না? আমি বলছি না যে এটা আপনার ইন্টেনশন ছিল, যে মেন্টারি এটা বলছেন এটা ওয়াজ হার্টফুল, ইউ ক্যান নট সে দ্যাট।
কারণ এই খাবারটা আমরা খাইতে চাই না, আমরা হাত পা ধরি, আমরা ফাহিম ভাই কোঅর্ডিনেটর আমাদের, সো সুইট বয়, যে আমাদেরকে প্লিজ এক্সকিউজ করেন, খাবো না। আর উনি হি ওয়াজ বাউন্ড টু টেক আস টু দ্য ডাইনিং এভরি টাইম, কারণ আমাদের সুগার ফল করবে, আমরা এত হার্ডওয়ার্ক করতেছি, আমরা বেহোশ হয়ে যেতে পারি, আমরা সিক হয়ে যেতে পারি, আমাদেরকে খাওয়াই ছাড়বে উনি, কোনোভাবে এক্সকিউজ করে না। উনি জোর করে আমাদেরকে ইভিনিং স্ন্যাক্সও আমাদেরকে স্কিপ করতে দেয় না, উনি আমাদেরকে নিয়ে আসছে। ওখানে আসি আর সাডেনলি মেন্টার্স এভাবে বলে উঠলো যে এমনিতে অনেক কথা অনেকভাবে বলে, বোঝা যায় যে আমার দিকে এভাবে তাকাচ্ছে, আমাকে নিয়ে কথা বলতেছে, হাসতেছে, এগুলো তো হয়, কম বেশি তো হয়। এটা বাদে যখন হুট করে বলে বসছে, আমি তো এভাবে টার্ন হয়ে আসি, আমার পিছন থেকে কথাটা আসছে, কোন মেন্টর আমি জানি না, সেটা সেই জানে, বাট কথাটা এরকম যে দেখ আমাদের রাতের ঘুম হারাম করে এখন গপ গপ করে খাচ্ছে। দিস ইজ হার্টফুল। যদি এটা করে থাকেন অ্যাকনলেজ করেন, এই ব্যবহারটা ঠিক না। এরপরে আসতেছি, আমরা তো এই ব্যবহার করতেছি না, কারণ কি আমরা তো পার্টিসিপেন্ট, আমরা তো ওখানে গেছি নিয়মের মধ্যে থাকতে, তাই না? আচ্ছা, এরপরে ঠিক তারপরেই মেন্টর সাদিয়া বলে উঠলেন, আমাদেরকে ফাহিম কিন্তু ব্যালেন্স করতেছে, কোঅর্ডিনেটেড ছেলেটা, যে ওকে ফাইন, বুঝতে পারছে যে মেন্টর এদেরকে পছন্দ করে না অ্যান্ড এরাও মেন্টরকে পছন্দ করতেছে না। তো ফাহিম কি করছে, যে এদিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে, আমি আর সেজুদি আপু হাঁটতেছি, তো আমাদেরকে বলো এদিকে আসো, সরাই নিয়ে যাচ্ছে, ওই ফুড ইয়েটা কার্ট থেকে আমাদেরকে সরাই নিয়ে যাচ্ছে, যে চলো আসো। এগুলোর উত্তর দিচ্ছি, 4বার অংশগ্রহণ করা শো খারাপ না। এই যে আপনারা গিট্টু লাগান না, এক্সকিউজ মি, হ্যালো, পুরো কথা শুনেন, বুঝেন, তারপরে এইসব কমেন্ট করেন, অলরাইট? শো খারাপ না। শো এর কোন পার্ট গুলো আমাদের কাছে মনে হয়েছে যে এটা টলারেবল বা এটা টলারেবল না, সো আমি স্ট্যান্ড আমার সাইড থেকে নিচ্ছি। এক্সকিউজ মি, যে কমেন্ট করতেছেন একটু আগে শোনেন, পুরোটা বুঝেন, দেন কমেন্ট করেন। আমি ওপেন করে দিব কমেন্ট সেকশন, দেন আমি পড়বো, রিপ্লাইও দিব, ডোন্ট ওয়ারি, স্টে। সেটা হচ্ছে যে দেন সাদিয়ার যে কথাটা, সাদিয়ার সাথে আমার বন্ড হচ্ছে 27 থেকে, 1427 থেকে, হ্যাঁ। যেহেতু 1427 থেকে আমি ওকে চিনি, জানি, তো সাদিয়া ওয়াজ ভেরি সুইট। সাডেনলি যখন সাদিয়া ওরকম অ্যাটিটিউড করলো, যে ওই কমেন্টের পরে সাদিয়া কমেন্টটা বলে বসছে যে হচ্ছে হাঁটেন ফাইন পাতমদেরকে নিয়ে যাচ্ছে, যে হাঁটেন এক্সারসাইজ, কি বলে, হাঁটেন এক্সারসাইজ হবে, সামনে অনেক অ্যাক্টিভিটিস আছে। এটা আমি পার্সোনালি নেইনি, বাট সে জ্যোতি আপুর কাছে এটা খারাপ লাগছে। সে জ্যোতি আপু আমাকে বলছে যে আচ্ছা কুমু আমাকে বডি শেমিং করলো, হাঁটেন এক্সারসাইজ হবে, হোয়াট ইজ দিস? তো এই জিনিসগুলো আমি বলবো যে হ্যাঁ হার্টফুল, বাট ইন্টেনশনাল নো। সাদিয়া ভেরি সুইট, হয়তো ইন্টেনশনালি করে নাই, বাট ইট জাস্ট হ্যাপেন্ড। তো এই যে মনোমালিন্যটা ঘটছে না, এই যে শোকে নিয়ে এত কথা, শো ইজ পারফেক্ট, জাজেসরা খুবই ভালো, তাদের সাথে যদি আপনারা ক্যামেরায় কতটুকু দেখেন, ক্যামেরায় কিন্তু সব বোঝা যায় না, পার্সোনালি বলতেছি, জাজেসরা অনেক ভালো, অনেক সাপোর্টিভ। অ্যান্ড পূর্ণিমা ম্যামকে নিয়ে কত ট্রোল, আমাদেরকে নিয়ে কত ট্রোল হয়েছে, আমাকে নিয়ে কত ট্রোল হয়েছে যে আমি দ্বিতীয়বার কেন আসছি। ভাই, আমার জার্নি আমি কমপ্লিট করতে পারিনি, এখানে রুলস আছে, আমি আমার জন্য আসছি। যে আমার মনে হয়েছে যে এই টিমের সাথে আমার কাজ করে ভালো লাগছে, আমি এই টিমের সাথে আবার কাজ করব। তো এই ছিল আমার আসার কারণ। এরপরে ম্যামকে নিয়ে এত কথা, ম্যাম খুব ভালো, পূর্ণিমা ম্যাম খুব ভালো ফুড ক্রিটিক, কিভাবে বলি, উনি ফুডের নলেজ রাখে অনেক, প্রয়োজন নাই যে আপনার রান্না বাড়া করেই দেখাইতে হবে, যে রেধেই দেখাইতে হবে, অলরাইট? তো ওনাকে নিয়ে এত কথা, এগুলো আপনারা আপনাদের পরিচয় দিচ্ছেন। এরপরে বলি শেফ নাইম আশরাফ, ওনার ব্যবহার অমায়িক, ওনার ব্যবহার অমায়িকের কারণে মৈত্র শেফ যে একটু আমাদেরকে একটু বকাঝকা করে, সেটা আবার হাইলাইট হয়ে যাচ্ছে যে আচ্ছা ওই শেফ মৈত্র কেন এত রুড। আচ্ছা, এটা তার ওয়ে, হ্যাঁ, শেফ মৈত্র ভাবে বলছেন। এখানে একটা কথা আমি হাইলাইট করি, সেটা হচ্ছে যে একটা এখানে ঘটনা আসছে। শেফ আমাদেরকে বরাবরই যখন আসে, খুব কমই আসে উনি, বাট বলে যখন খুব একটু রুড হয়ে বলে, যেমন ধরেন যে অর্নামেন্ট পরার, কিচেনে আমরা অর্নামেন্ট পরতে পারবো না, ইয়ার রিং না, হাতের রিং না, কোনো কিছু পরতে পারবো না, প্রফেশনাল কিচেনে এটা পরা যায় না। বাট আচ্ছা, যেহেতু পরা যায় না, তো আমি একটু সাহস করে ছোট ছোট স্কার্ট পরে ফেলছিলাম, কানিবল, এই যে এইটা দেখা যাচ্ছে না, এটার মতনই আমি একটা ডায়মন্ড স্কার্ট পরে ফেলছিলাম, হ্যাঁ, একটু সাহস করে। আমি সাহসটা কোথা থেকে পেয়েছি বলতেছি। মেন্টর ক্লাসে সাদিয়ার ইয়াররিং ছিল এখানে 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 কয়েকটা,
3-4 জোড়া ইয়ারিং ছিল। তো যেহেতু মেন্টররা পড়তেছে, আমি ভাবছি যে মেবি শিথিল করছে নিয়ম, হয়তো আমরা পড়তে পারবো। তো আমি একটা ডায়মন্ড এরকম ছোট পড়ছি। তো আমি তো ছোট পড়ছি, আরো বাকি যারা কন্টেস্টেন্টস ছিল তারা অনেকে বড় পড়ছে, কেউ ঘড়ি পড়ছে, কেউ আংটি পড়ছে, এরকম ছিল। তো শেফ এসে এটা নিয়ে কিন্তু আমাদেরকে কথা শোনাইছে যে প্রথমে সাদিয়াকে সামনে আনছে, বলছে সাদিয়ার হাত দেখাইতে বলছে, দেখেন এদেরকে, দেখেন এরা কেমন, এদেরকে আগে দেখেন। তো আমি দেখতেছি সাদিয়াকে নিয়ে আসছে, দেন আমাদেরকে বলল যে এভাবে করতে পারবেন না, রুড হয়েই বলছে, যা বলার বলছে, উনি ওনার ওটা তার ওয়ে, তার বোঝানোর ওয়ে। তো এটা কিন্তু সেজুতি আপু নিতে পারতেছে না, কারণ কি সেজুতি আপু ওই জায়গাটাতে সজীব এক সেকেন্ড, আম্মু সজীবকে বলো সব সেট আপ, ক্যামেরা, লাইট সব বুঝাই দিতে, কালকে এসে যেন আমাকে বুঝাই দেয়, খালি নিয়ে নাও, রিসিভ করে নাও, থ্যাংক ইউ। তো হচ্ছে বাট আমার কথা হচ্ছে শেফ আমরা অলরেডি সাদিয়াকে এই যে এতগুলো ইয়ারিং পরে রান্না করতে দেখে ফেলছি মেন্টর ক্লাসে। তো সাদিয়াকেও বকছে নিশ্চয়ই শেফ, বউকে ওগুলো খোলায় নিয়ে দেন আমাদের সামনে এসে এক্সাম্পল দিচ্ছে কিভাবে আসবে। এই যে কোঅর্ডিনেশনটা মেন্টার্স ভার্সেস কন্টেস্টেন্ট, এটা ভালো বসছিল না, অলরাইট। এরপরে আসি, যদি ওরা আমাদেরকে স্টুডিওর বাহিরে ওভাবে হিউমিলিয়েট না করতো, তাহলে কিন্তু আমাদের মনে ওদের জন্য আরো রেসপেক্টটা থাকতো ভালো, ঠিক আছে। কেউ খাবার নিয়ে কথা বললে, কারো হাঁটা চলা নিয়ে কথা বললে, মানে দিস ইজ হার্টফুল, ইন্টেনশনাল না হোক হার্টফুল। এবার সে যদি আপুর কথা বলি, সে যদি আপুর অফকোর্স দোষ আছে, স্মোকিং কেন তাকে করতে হবে ভাই? তুমি আপু, আই এম সরি টু সে, বাট আই লাইক ইউ, ইনফ্যাক্ট আই লাভ ইউ, বাট এটা তুমি ভুল করছো। তুমি ফ্রি জোনে খাচ্ছিলা, দ্যাটস ওকে। তোমার জন্য দিবা এই কমপ্লেনটা করে বসছে, তো দিবার জায়গায় দিবা। তোমার আর দিবার ইকুয়েশন হচ্ছে এইখানেই, খুনসুটিটা এখানেই। এখানে ম্যানেজমেন্টের কোনো দোষ নাই, শো অনেক গ্রেট, শো এর প্রত্যেকটা কনসেপ্ট অনেক ভালো, ডিরেক্টর থেকে শুরু করে সবাই অনেক হার্ড ওয়ার্ক করছে। আপনি ওখানে গেলে অজয় পোদ্দারদা যদি নেক্সট সিজনগুলো ডিরেকশন দেয়, তাহলে আপনি তাকে পাবেন। অজয় দাদা অনেক ভালো, অজয় দাদা লিটারালি হচ্ছে আমাকে একদিন বকাও দিচ্ছে। আমি বলি কিভাবে? এই পেট খারাপ কার হয়েছে? ফুড পয়জনিং হয়েছিল আমার পিছনে ছিল দিবা, তামান্না, ওদেরও ফুড পয়জনিং হয়েছে, অলরাইট। তো ওরা দুজন আমাকে যেহেতু ঝাড়া দিয়ে দিছে, ওরা পিছনে বলে কি হয় নাই আমাদের, ওরা না স্বীকার করছে, সব বকা আমি খাইছি। বকা এমনই বকা দিছে উনি আমাকে, যে বকা শুনে স্টুডিওর ভিতরে গিয়ে আমার চোখ দিয়ে খালি ঝরঝর করে পানি পড়তেছে। মানে উনি যে কথাটা বলছে খুবই হার্টফুল ছিল, বাট আমি কিছু বলতে পারতেছি না, আমার কান্না আসতেছে। বাট এই অজয় দাদাই দেখেন, ওনাকে 10টা জিনিস মেনটেন করতে হয়, ওনাকে 100 জনের একটা টিম মেনটেন করতে হয়। আই ক্যান আন্ডারস্ট্যান্ড এই প্রেশার থেকে উনি বলে ফেলছে। বাট এরপরে দেখেন, যেদিন আমার আবার প্রোমো শুট হয়, ওই দিন আমার ডিশটা আবার অজয় দা দেখে বলতেছে, অজয় দা সম্ভবত তার ওয়াইফের সাথে কথা বলতেছিলেন, এগুলো বিহাইন্ড দ্য সিন, এত কিছু বলার ইয়ে না, বাট ফ্লোতে বলে দিচ্ছি। বিহাইন্ড দ্য সিন উনি কি করছে, এরকম ভিডিও কল দিয়ে মনে হয় ওনার ওয়াইফকে দেখাচ্ছে, দেখো এটা কুমু বানাইছে। তো আমার কথা যে যখন আমরা ভালো করি আমাদেরকে ভালো বলে, যখন আমরা মানে যখন আমরা খারাপ করি তখন আমাদেরকে অবশ্যই শাসনও করে। বাট কিছু জিনিস হচ্ছে হার্টফুল লাগে কথা শুনতে। হ্যাঁ, এই যখন 15 লক্ষ টাকার কথাটা বলা হয়, সবাই তো আর টাকার জন্য আসেনি, এটা বুঝতে হবে। সবাই তো টাকার জন্য আসে নাই। এরপরে হচ্ছে দেখা গেছে যে তারা নিতে পারবে না, স্পেশালি সে যদি আপু এটা গায়ে লাগতেছে যে শেফ কেন বলছে কথাটা, যে 4 বছর তো এই শেফ কোটটা বেঁচে খাবেন। তো কথা হচ্ছে যে এগুলো হার্টফুল। আমাদেরকে বলা হয়েছে যে সেরা রাঁধুনি হওয়ার আগে ভালো মানুষ হন। তো আমার কথা হচ্ছে যে ভালো মানুষ হতে গেলেও তো ভালো ব্যবহার গুণটা থাকা দরকার। আমরা প্রফেশনাল কিচেনে কাজ করি নাই, প্রফেশনাল কিচেনে এভাবেই ট্রিট করা হয়, খুবই রুড ভাবে ট্রিট করা হয়, ব্রুটালি আপনাকে অনেক মানে মেন্টাল প্রেশারে রাখা হয়। এটাই এই ইন্ডাস্ট্রি। বাট কথা হলো আমরা তো এখনো অতদূর যাই নাই, তো আমরা না ওভাবে নিতে পারতেছিলাম না অনেক কিছু। যারা নিতে পারতেছে আমরা কোয়াইট ছিলাম। আমার জন্য এটা সেকেন্ড টাইম, আমি তো গায়ে মাখাচ্ছিলাম না, বাট ইট ওয়াজ হার্টফুল টু বি ভেরি অনেস্ট। আপনি টাকার কথা যদি কেউ বলে, খাবারের খোটা যদি কেউ দেয়, একটা অ্যাপ্রন আপনারা দিয়েছেন সেটা নিয়ে বলতেছেন যে ডিজাস্টার, তোমরা ইউ ডোন্ট ডিজার্ভ ইট, দেন আবার এরকম কথাবার্তা আসতেছে যে 4 বছর তো বেঁচে খাবেন। এক একজন এক এক কথা বলতেছে, তারা আবার আমাদেরই মেন্টর, আমাদেরই গুরু। কি করব, ফ্যামিলিতে অনেক কিছু হয়। আচ্ছা, দিবাকে নিয়ে কিছু বলো। দিবা হচ্ছে আমার সাথে, যদি আমি দিবার ইকুয়েশন বলি, দিবা ইজ এ সুইট গার্ল। আমার কাছে এই জন্য বলবো সুইট,
দীপা ভালো, আমার সাথে ভালো বিহেভ করছে। ইভেন আমি দীপাকে আই মিসআন্ডারস্টুড হার ওয়ান্স, দেন আমি দেখলাম না, সে ভালো। এন্ড অফ দ্য ডে যেটা যেমন দেখতে হয় সেটা সেরকম কিন্তু হয় না। মানে এখানে অনেক যেমন যদি আমি তামান্নাকে বলি, তামান্নাকে খুব নিরীহ নিরীহ লাগে। তামান্না ওই জিনিস না, তামান্না ডিফারেন্ট, সামথিং এলস, ইউ কান্ট ইভেন ইম্যাজিন তামান্না কি। এনিওয়ে, তাদের সবার সাথে আমার ভালো বন্ড আছে, বাট কম্পিটিশন, কেউ কাউকে আমরা দেখতে পারতাম না, কেউ কাউকে দেখতে পারতাম না, সবাই সবার পিছনে লেগে থাকতো, সবাই সবাইকে নিয়ে কমপ্লেন করতো। আমি অবশ্য কাউকে কমপ্লেন করি নাই, আমি শুধু চুপচাপ দেখতেছি আর অবজার্ভ করতেছি। আমাকে তো ইভেন সে যদি আপু, আমার ফার্স্ট চ্যালেঞ্জের কথা মনে আছে, ডক্টর মনিবের সাথে রেসিপি চেঞ্জ হয়ে যায়। রেসিপি চেঞ্জ হওয়ার পর আমি ডাইনিংয়ে গেলাম, সে যদি আপু পার্সোনালি আমাকে কতগুলো কথা বলছে আমার টেবিলের সামনে, আমি চুপ করে শুনতেছি, কি করব। তো এগুলো হার্টফুল। সে যদি আপু ওভার ফ্রেন্ডলি, শি ইজ ওভার ফ্রেন্ডলি উইথ পিপল, একে ওই অ্যাডভাইস দিচ্ছে, ওকে ওই রেসিপি দিয়ে দিচ্ছে, ওর সাথে বসে আড্ডা দিচ্ছে, একে ওই কথা বলতেছে, মানে ও অলরেডি এই সিচুয়েশনে এসে পাজল হয়ে গেছে। অ্যান্ড সবাই তাকে নিয়ে কমপ্লেন করছে ম্যানেজমেন্টে। তো এটা ছিল ঘটনা। আসলে এখানে আমাদের মাঝেই প্রবলেম, কি আর বলবো, সত্যি কথা, কেউ কাউকে দেখতে পারি না। আবার প্রশ্নও আমাদেরকে এমনভাবে করা হয় যে ওকে বিপদে কেন ফেলছেন। আচ্ছা, এটা টুইস্ট, আমি তাকে একটা রেসিপি চেঞ্জ করে দিছি, লেটস হ্যাভ সাম ফান। কারণ চেঞ্জ করে দিছি, এটা আহামরি কোনো তার জন্য বড় বিগ ডিল না, সেও জানে। আমার দিকে তাকায় আছে, মনে করতে বলতেছে যে দে দে কুমু, আমাকেই দে। আর ওইদিকে ডক্টর মনিবের দিকে আমি তাকালাম, মনিব ভাইয়া তো তাকাইতেওছে না, মানে হচ্ছে তাকাবোই না আমি, আমাকে যেন না দেওয়া হয়। ইট ওয়াজ ফান না, যে আমি রেসিপি চেঞ্জ করলাম, ওই দিন বসলাম, আপু রান্না করলো, পরের দিন আমি রান্না করলাম। তো আমার কাছে এরকম মনে হয়েছে, বাট অনেকে মনে করতেছে যে ডিসঅ্যাডভান্টেজ দেওয়া, বিপদে ফেলে দেওয়া, এগুলো কিন্তু ওগুলো না। বিপদে ফেলা হতো তখন যখন কারো মাইনাস, টাইমটা মাইনাস করে দেওয়া হয়, এটা তার জন্য একটু বিপজ্জনক হয়। আর আমি শোর নিয়ে আমি আসলে গুলাই ফেলতেছি, আমাকে স্ট্রিক টু দ্য পয়েন্ট আমি কিছু ক্লিয়ার করব। সেটা হচ্ছে শাইনকে নিয়ে এখানে কথা আসছে। আই ডোন্ট থিঙ্ক সো যে শাইনে যারা কোর্স করে তারা এখানে মানে ভালো করবে। আমার কথা হলো, আপনি খুব প্র্যাকটিস করেন, যা যা দেখানো হয় সব দেখেন, সব কিছু প্র্যাকটিস করার পর ওগুলো টাইম ম্যানেজমেন্ট শিখেন, ফুড কস্ট কিভাবে বের করি আমরা, কস্টিং কিভাবে করি ওটা শিখেন। এই জিনিসগুলো প্রচুর প্র্যাকটিস করেন যারা আসতে চান শোতে। প্র্যাকটিস করার পরে আপনি গিয়ে দাঁড়ান, আপনার দ্বারা যেন কোনো ভুল না হয়, হাইজিন নিয়ে ভুল না হয়, কস্টিং নিয়ে ভুল না হয়, যেটা কিন্তু আমরা সচরাচর প্যানিক হয়ে মানে প্লেটিং একটা ভেবে যাই, করে ফেলি আরেকটা। সো ওইটা কোনো কথা না, শাইনে যারা করবে তারাই ভালো করবে, এটা মেথ। আই ডোন্ট থিঙ্কস যে এভাবে কোনো কিছু করানো হয়, এটা ভুল কথা। কারণ আপনাকে ওখানে লাইট, আপনি যতই জানেন না কেন কুকিং নিয়ে, যত আপনার অভিজ্ঞতা থাকুক, আমি না আমাদের কিচেনে না, আমি মাস্টার শেফ, আমাদের কিচেনে তো আমি ফাটাই ফেলবো, এরকম একটা অবস্থা। হ্যাঁ, বাট যখন আমরা স্টেশনে যাই, একটা মেন্টাল প্রেশার থাকে, একটা মানে আলাদা রকম প্রেশার থাকে। পিপল জাজ করতেছে, মেন্টররা তাকায় আছে, ওদের এক ধরনের অ্যাপ্রোচ আমাদের দিকে। আবার ওইদিকে আমার মনে হয় যে আমার ফিলিংসটা কেমন, আমি দ্বিতীয়বার আসছি, আমার জন্য আরো মেন্টাল প্রেশার আমি মানে পাচ্ছি। এরপরে না আমি মাথায় ধরে রাখছি যে আমি এটা করব, হয়ে যাচ্ছে ওইটা। টাইম ম্যানেজমেন্টে ভুল হচ্ছে, খুবই কুইক কাজ করতে হয়, ফুড প্রিপারেশন করতে অনেক টাইম লাগে, গ্লাভস পরতে হয়তো আমরা ভুলে যাচ্ছি, মানে এই জিনিসগুলো হয়, কম বেশি হয়। তো আমি বলবো এগুলোতে খেয়াল রাখেন। তামান্নাকে নিয়ে বলেন, তামান্নার সাথে আমার এখন ভালো বন্ড। তামান্নার সাথে আমার রুমমেট ছিল, তামান্নাকে নিয়ে আমি রাইট নাও কিছু বলবো না, ওর গ্র্যান্ড ফিনালে আছে, আমি চাই ও ফোকাস করুক ওইদিকে, এগুলো বলা বলির কথা না। তামান্না আমার সাথে কিছুদিন আগে কলও করছে আমাকে, আই ফরগেভ হার অলরেডি। সো আমার কাছে এগুলো ম্যাটার করে না, আমার কথা প্রবলেম হয়েছে, আমি কথা বলি অ্যান্ড জাস্ট মুভ অন, কথা সেটেল করো অ্যান্ড মুভ অন। এই সাফায়েত ভাই কি খবর, জাস্ট মুভ অন, আমার কথা মুভ অন, কারোর সাথে কারোর পার্সোনাল প্রবলেম থাকলে। আর এরপর আমি বলি ফেভারিট, আচ্ছা দিবা সবার ফেভারিট কিনা। দিবা হচ্ছে কিউট দেখতে অনেক, হ্যাঁ মাশাল্লাহ, সুন্দর, অনেক সুন্দর করে কথা বলে, খুব রিজার্ভ থাকে, হতেই পারে ফেভারিট। আমাদের ক্লাসরুমের ফেভারিট থাকে না, ফেভারিট থাকে, টিচারদের ফেভারিট থাকে না, হতেই পারে। তুমি যদি খুব ভালো রেজাল্ট করো, তোমার বিহেভিয়ার যদি খুব ভালো হয়, তাহলে দেখবে টিচাররাও পছন্দ করে। আমি তো বলবো রীতা ম্যামের আমি ফেভারিট, কিন্তু আমাকে কি সে মার্ক করতে ভুল করছে কোথাও? পায়েস বানালাম না ক্ষীর বানালাম, ওই দিন ভালো মতো মার্ক কাটছে। তারপরে হচ্ছে টমখা গং বানিয়েছিলাম আমি, কোকোনাট ব্রথ দিয়ে, যে থাই স্যুপটা, ওইটাতে উনি ভালো মতো বলছে যেটা হয়নি। রেভিউলি আমার হয়েছিল না, মানে আমাকে যেখানে যেখানে জাজ করার প্লেটিং নিয়ে, সেখানে সে জাজ করছে ফুড নিয়ে,
বাট আমি বলবো যে আমি মনে হয় তার ফেভারিট ছিলাম। কিভাবে? কারণ আমাকে কাছে এসে যেভাবে জড়ায় ধরে, যেভাবে কাঁদে, যেভাবে মাথায় হাত রাখে, যেভাবে বলে যে কুমু কেয়ারফুল, কুমু কেয়ারফুল। বাট এই ইফেক্টটা আমার মার্কিংয়ে তো হয়নি। আমি এলিমিনেট হয়েছি, আমার ওই দিন আমি পারফরমেন্স ভালো দিতে পারিনি। আই গট নার্ভাস, আই গট প্যানিকড, লাইক প্যানিক মানে মনে হচ্ছিল যে আমি প্যানিক অ্যাটাক হচ্ছে আমার ভালো লাগতেছে না কিছু। এটা আমার মেন্টাল প্রেশার, যেটা আমি নিতে পারতেছি না। অনেক মেন্টাল প্রেশারে থাকতে হয়। জয় আইডিয়াকে নিয়ে আমি কাউকে নিয়ে পার্সোনাল কমেন্ট করবো কেন? তার জার্নি কি আমি জানি? সে লাইফে কতটা স্ট্রাগল করে এখানে আসছে আমি কি জানি? জানি না। আমি শুধু এতটুকু বলতেছি, যারা এই শোতে আসবে তাদের মাইন্ডসেট থাকতে হবে যে অনেক হার্ডওয়ার্ক করতে হয়, এখানে ফিজিক্যাল হার্ডওয়ার্ক অনেক করতে হয়, এবং পুরো মেন্টাল প্রিপারেশন নিয়ে আসেন যে আপনাকে সবাই জাজ করবে। কেউ আপনাকে পছন্দ করবে না অ্যামাং দ্য কন্টেস্টেন্ট অ্যান্ড দ্য মেন্টার্স, সবাই আপনাকে জাজ করবে। বাট ওগুলোকে মুখ বুঝে সহ্য করে দেন আপনাকে কাজ করে যেতে হবে। এটাই মানে সত্য কথা। এরপরে যদি আমি বলি সাপোর্ট টিম, সেরা রাঁধুনি টিম, মিডিয়াকম টিম, এখানে আপনি আসাদ ভাইয়াকে পাবেন, খুবই ভালো বিহেভিয়ার। আপনি মিশু ভাইকে পাবেন, ওনাকে বেশি পাওয়া যায় না, খুবই ভালো বিহেভিয়ার। ক্যামেরাম্যান বলি যদি মোল্লা ভাই আছেন, হিরণ ভাই আছেন, অমায়িক ব্যবহার। আপনার মনে হবে যে তারা এসে আপনার সাথে এত ব্যস্ততার মাঝেও কথা বলছে, যতটুকু আপনাকে অ্যাড্রেস করছে আপনার মনে হবে যে আল্লাহ, এত সব দিকে সবাই আমাকে হেট করতেছে। আমি এই হিরণ ভাই এসে আমাকে বললো যে কুমু এখানে একটু দাঁড়াও, এভাবে একটু নাও, এভাবে একটু। এই যে ভালো ব্যবহারটা পেয়ে আমার মনে হচ্ছে যে ফাইনালি কেউ একজন আমার সাথে ভালো করে কথা বলছে। তো এরকমটা হবে, এই মেন্টালিটি রেখেই আগান। তো সে যদি আপু, যেটা আমি বলবো যে উনি সবার কাছে হেট্রেট পাইছে, ওনার কাছে না ফার্স্টে এমনটা হয়েছে যে আমাকে বলতো যে কুমু আমার না রাতে আর মন চায় না, আমার না বাসায় যেতে ইচ্ছা করতেছে, আমার না ভালো লাগতেছে না, আমি মোটিভেট হারাই ফেলছি, আমার মনে হয় আমাকে আমার মেন্টর পছন্দ করে না, আমার মনে হয় আমাকে ও এটা পছন্দ করে না। এগুলো কেন হয়েছে? কারণ সে যদি আপু এই জিনিসটা কোপ আপ করতে পারেনি, এই মেন্টাল প্রেশারটা, এই জায়গাটা এরকম। আচ্ছা, এখানে এখানে আমি যতটুকু ক্লিয়ার, মানে আমি বলতেছি এগুলো কিন্তু আমার খুবই এক্সপিরিয়েন্স বলতেছি, আমি খুব হার্ট টু হার্ট ডিসকাশনস করতেছি, আমি কাউকে ফেভার করে কিছু বলবো না বা বলতেছি না। অ্যাকচুয়ালি যেটা ঘটনা সেটাই বলতেছি। প্রবলেম হচ্ছে কন্টেস্টেন্টদের মাঝে, এখানে ম্যানেজমেন্টের কোনো বিষয় না। আপনারা ওখানে যে আগের বার আমাদের সময় মিঠু ভাই ছিল আগের সিজনে, এবারে ফাহিম ভাই আছে, তো এরা এরা খুবই আর্মি শাসনের মতো রাখে। সকাল সকাল উঠো, সকাল সকাল মেকআপ নাও, সকাল সকাল করো, 10 মিনিটের মধ্যে রুম ইভ্যাকুয়েট করো, রুম চেঞ্জ হয়ে গেছে। এগুলো না প্যারা লাগতো আমাদেরকে, খুব লাগতো, অসুবিধা লাগতো। বাট এটাই প্রসেস, কিছু করার নেই। না, আমি আর আসবো না, কারণ আমি না গ্র্যান্ড ফিনালেতে আসি নাই, যার জন্য আসছি। আচ্ছা, এখানে বলছে রেসিপি জানতো, দিবা কি সত্যি রেসিপি জানতো? আচ্ছা, এটা নিয়ে আমি একটা কথা বলি। দিবার খাতাটা না আমি চেক করছি, ওকে, যেখানে ও কেক ব্রাউনির রেসিপি ছিল একটা খাতায়। দেন আমি রিয়েলাইজ করলাম হতে পারে জানতো, হতে পারে না জানতো, আই ডু নট নো দ্যাট। তো যদি জেনেও থাকে, এটা না, ইটস নাথিং রং উইথ দ্যাট যে ও জানে। ওকে, আমি জানতাম আজকে এইটা আসবে রেসিপি, পোচ পেয়ার আসবে আর ব্রাউনি আসবে, কারণ এই দুটোরই ক্লাস হয়েছে। তার মানে শি ইজ ভেরি স্মার্ট, যে ও আইডিয়া করছে যে ওকে ফাইন এই দুটো দিতে পারে। তো এটা হতে পারে বা নাও হতে পারে, এটা মেয়ের একটা কোইন্সিডেন্স হতে পারে যে সে ওই দিন ওটার প্রিপারেশন নিয়েছে এবং ওইটাই আসছে। উই ক্যান নট সে দ্যাট যে ও জানতো, এভাবে বলাটা ঠিক না, ওকে। কারণ ও বেকিং নিয়ে কাজ করে, তো ওর ব্রাউনির প্রতি ওর আগে থেকেই আইডিয়া থাকবে, ওকে। বাট আমি নিজেই চেক করছি, দেন আমি পরে ওকে কল করে বলছি যে লিসেন, আমার কাছে মনে হয়েছিল যে তুমি জানতা কি জানতা না, বা দিস অ্যান্ড দ্যাট, আই এম রিয়েলি সরি, আই মিস আন্ডারস্টুড ইউ। আসলেই তাই, পরে দেখলাম বিহেভিয়ার কিন্তু দিবার অনেক ভালো, আমার সাথে ভালো, বাট সেম জিনিসটা কিন্তু সে যদি আপুর সাথে না। আমি বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে যে ধরেন ওই পাশ থেকে আপনারা একটা 9 দেখতেছেন, এই পাশ থেকে আমি 6 দেখতেছি। সে যদি আপুর সাথে দিবার ইকুয়েশন ভালো ছিল না, সে যদি আপু মনে করতো তুমি তোমার প্রবলেম হচ্ছে তুমি আমাকে বলতে, আর সে যদি আপুর কথা যে তুমি কেন ম্যানেজমেন্টকে গিয়ে বলতে গেলে আর আমাকে নিয়ে তুমি এগুলো 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 বাড়ায় বাড়ায় কেন বলছো, এটা তাদের ইকুয়েশন। কারণ সে যদি আপু যা ফিল করছে সেটা সে বলছে, যেটা একই গালি কিন্তু মেন্টর সবাইকে বলছে যে যান যান হাঁটেন, এক্সারসাইজ হবে, এটা সেটা বলার একটা ওয়ে আছে। তো এটা কথা হচ্ছে যে আমি এটা নিয়ে ফার্দার গায়ে লাগাই নাই, কিন্তু সে যদি আপুর খারাপ লাগছে, এটা তার জায়গা থেকে সে তার খারাপ লাগাটা ব্যক্ত করতেই পারে। এরপরে যদি আমি বলি তার এলিমিনেট করে দেওয়া, হিউমিলিয়েট করে দেওয়া, তার কাছে খারাপ লাগছে, তার কাছে মনে হয়েছে যে সেম কাজটা আরেকটা কন্টেস্টেন্ট করেছে, চামিচ মুখে দেওয়া অ্যান্ড অল, তো তারটা না দেখায় আমারটা কেন দেখাইলো? তো আমার কথা যে ওই যে বলে না ভাত একটা টিপলেই হয়, তো
তো আমার কথা সবারটা যদি দেখাতে থাকে তো সবাইকে এলিমিনেট করতে হবে। আপু এখানে বলবো যে এলিমিনেট হয়ে গেছে এই কারণে হাইজেন। তো আমার কথা আমি হাইজেন মেনটেন আপু তোমাকে করতে হবে। এখন এখানে আমি যদি আমার পয়েন্টও বলি, একদিন আমার বাস্কেট চেক হয়েছে, কারো বাস্কেট চেক হয় নাই। মেন্টার নাদিয়া নাতাশা আপু শেফকে টেনে নিয়ে আসছে, এনে ডিরেক্টরকে নিয়ে আসে আমার বাস্কেট চেক করাইছে। আমার বাস্কেটে চিকেন ছিল, চিকেন উইংস ছিল, চিকেন ব্রেস্ট পুরা জমাট লাগা ছিল, পুরো প্যাক নিয়ে আসছি আমি, উইংসও ছিল, অপশন রাখছি আমি, অলরাইট। তো আমার ওই দিন বলতেছে যে ফুড তুমি ওয়েস্ট করছো, তুমি গ্রসারি বেশি আনছো, তো ওই দিন আমার ইয়ে নিবে না, কস্টিং নিবে না বলে দিচ্ছে। তো আমার কাছে মনে হয়েছে যে সে যেটা এলিমিনেট হয়ে গেছে, এবার এরা আমার সাথে কেন এরকম করতেছে। আর কারো বাস্কেট চেক করেনি, শুধু আমার বাস্কেট চেক হয়েছে। তো আমার এটা মনে হতেই পারে যে দে ডু নট লাইক মি, বা আমার এটাও মনে হতে পারে উফ ভাগ্য আমার আজকে শুধু আমারটাই চেক হয়েছে, আর কারোটা চেক হয় নাই। আমারটা চেক করে সবাইকে হুঁশিয়ারি, আমার পয়েন্টস কেটে সবাইকে হুঁশিয়ারি। তো ইটস পার্ট অফ দ্য প্রসেস, আমি অ্যাকসেপ্ট করতেছি, আই হ্যাভ নো ইস্যুস, শুধু আমারই চেক হয়েছে। বাট আপুর কাছে এটা ইস্যুস, আপু এটা অ্যাকসেপ্ট করতে পারতেছে না। একই ভুল আরেকজন করছে, একই ভুল আমি করছি, আমাকেই কেন হাইলাইট করে বের করে দাও, মানে আমার ডিশটা এলিমিনেট করা হলো, এটা তার ব্যাপার, অলরাইট। এরপরে আমি এখন আমার একটা কথা আমার না বললেই নয়, এই যে একটা না এখানে ভুল হয়েছে, হ্যাঁ একটা এপিসোড এরকম ছিল যে লেট নাইট ক্রেভিংস, যেটাতে আমি একদম কেঁদে হুলস্থুর অবস্থা আমার। এখানে আমি একটা ব্লেন্ডার করি, আমি এখন সত্যি কথাটা বলি, খুব ভালো মতো শোনেন, খুবই লজিক্যাল কথা বলা মাত্র, আপনার শোনা মাত্র বুঝতে পারবেন যে ফলটা কোথায়। লেট নাইট ক্রেভিংস এই জিনিস থিমটা আগে কখনো ছিল না, নতুন ইন্ট্রোডিউস করানো হয়। লেট নাইট ক্রেভিংস জেনজিরা যে রাতের বেলা উঠে অনেক দিবার চামচা, আমি কারো চামচা না, আমি সবাইকে নিউট্রালাইজ করে দেখি, সবার যার যেটা ভালো গুণ সেটা বলতেছি, যেটা ভালো গুণ না যেটা বলতেছি না, অলরাইট, কাম ডাউন। তো ওখানে একটা এপিসোড আছে যেটা হচ্ছে লেট নাইট ক্রেভিংস। তো এখানে আমাদেরকে বলা হয়েছে যে একটা পোর্শন সার্ভ করতে, যেটাতে আমাদেরকে ক্যালোরি কাউন্ট করতে হবে 500 থেকে 600। যদি আমরা 4 জাজেসকে দেই তাহলে আমরা 2000 থেকে 2400 ক্যালোরি কাউন্ট করবো, অলরাইট। তো এই ছিল থিম। তো আমাদেরকে ফোন দেওয়া হয় 10 মিনিট আগে, প্যান্ট্রিতে আমরা যাওয়ার আগে ফোন দেওয়া হয় 10 মিনিট, ক্যালোরি কাউন্ট করো। ক্যালোরি কাউন্ট কিভাবে করব, ধরেন 100 গ্রাম ভেজিটেবল, ধরেন 100 গ্রাম ব্রকলিতে কত ক্যালোরি লিখলাম, আমার রেসিপিতে যদি থাকে ওভাবে প্রত্যেকটা, হয়তো বাটার 20 গ্রাম বাটারের কত ক্যালোরি ওটা লিখলাম। তো এভাবে আর কি ক্যালোরি কাউন্টগুলো আমরা করলাম, এভাবে করে আমাদেরকে রেসিপি রেডি করতে হবে। তো ক্যালোরি কাউন্টের জন্য রেসিপি সিলেক্টের জন্য আগে মেন্টার্স টাইম আউট দেওয়া হয়েছে। সেদিন আমার মেন্টার্স ছিল নাদিয়া নাতাশা আপু। আমি বানাতে চাচ্ছিলাম একটা পিৎজা আর সামথিং, মানে হেলদি একটু বানাইতে চাইছিলাম, বলছিলাম কলিফ্লাওয়ার ক্রাস্ট পিৎজা বানাবো কিনা। তো আপু বললো যে এত সময় পাবেন না, আপনি পাস্তা করতে পারেন, ওকে। তো আমি আপুর কথা মতো ঠিক আছে পাস্তা করি। তো পাস্তার ক্যালোরি কাউন্ট আমি বের করলাম, আমি চাইছি যে চিকেন দিই, ভেজিটেবল দিই, একটু হেলদিও যাতে হয়, চিজও থাকে, ক্রিমও থাকে, আমার 500 থেকে 600 ক্যালোরি বের করলেই হবে। ক্যালোরি আমি ওই দিন করছি এক পোর্শনের, অলরাইট। আপু দেখেও গেছে যে ক্যালোরি আমি লিখছি, দেখতেছে। তো ক্যালোরি করার পরে পাস্তার করা শেষ, আমাদেরকে ফোনটা দিচ্ছিল 10 মিনিট, নিয়ে গেছে। এবার আমরা যাই প্যান্ট্রিতে। এখন এখানে বলবো যে এই পুরা থিমের এখানে একটু ছোট্ট একটু ভুল হয়ে গেছে, হ্যাঁ, এই থিমটা দেওয়াতে, মানে দেওয়া ঠিক আছে, বাট ভুলটা কি, ক্যালোরি কাউন্টের পর আমাদেরকে প্যান্ট্রিতে পাঠাইছে। প্যান্ট্রিতে গিয়ে আমি তো পাস্তার জন্য গেছি, যাই দেখি পাস্তা ওই দিন নাই। আমি ব্রকলির কাউন্ট করছি, ব্রকলি ওই দিন একটা ছিল, ব্রকলি আমাকে তামান্না দিবে না। আমি ওর কাছে বলছি 20 গ্রাম ব্রকলি দাও। আই ডিড সো মেনি থিংস ফর তামান্না, সো মেনি থিংস, আমি কাউন্ট করলে অনেক বড় লম্বা লিস্ট হয়ে যাবে। ফার্স্ট টাইম আমি বলছি এতটুকু দাও আমাকে, প্যান্ট্রির জিনিস তো সবার অধিকার আছে, এতটুকু দাও, ও দেয় নাই। আচ্ছা, দেন আমাকে অন্য জায়গা থেকে ম্যানেজ করে দেয়। দেন পাস্তা ছিল না, দেন হচ্ছে বিটরুট সবসময় থাকে, ওই দিন বিটরুট ছিল না প্যান্ট্রিতে। প্যান্ট্রি কেন জানি উজাড় হয়ে গেছিল ওই দিন। তো আমার কথা যে আমি তো পাজলড হয়ে গেছি, আমি যে ক্যালোরি কাউন্ট করছি, একটা ভেজিটেবলের এক এক রকম ডিফারেন্ট ক্যালোরি কাউন্ট হয়েছে, আমার ডিফারেন্ট আইটেমের ক্যালোরি কাউন্ট হয়েছে, আমি না পাজলড হয়ে গেছি। আমি 500 থেকে 600 ক্যালোরি কাউন্ট করে নিয়ে আসছি। ওখানে আমি একটা চিকেন ব্রেস্ট রাখছি, প্রোটিন, সবকিছু মেলায়ে এক পোর্শন আমি সার্ভ করব, সেভাবেই আমি করছি। আমি প্যান্ট্রি থেকে চলে গেলাম, যে যেমন তেমন। আর ওই দিনই ফার্স্ট টাইম প্যান্ট্রির জন্য আলাদা টাইম দেয় নাই, 1 ঘন্টার টাস্ক দিয়েছে, 10 মিনিট প্যান্ট্রিতে ওখান থেকে কেটে যাবে। তো যদি 10 ঘন্টার আগে আমরা 5 মিনিটে যদি প্যান্ট্রি ক্লিয়ার করি, তাহলে 5 মিনিট আমার হাতে এক্সট্রা থাকে। তো ওই দিন এভাবে টাস্কটা কেন জানি দেয়।
খুবই রাশ আওয়ারের মধ্যে দেয় আর কি। তো আমি চলে যাওয়ার পরে এটা একটা রং হয়েছে। প্যান্ট্রিতে ওই জিনিস নাই যেই জিনিসগুলো যেই জিনিসগুলোর ক্যালোরি আমরা কাউন্ট করে ফেলছি, আমি কাউন্ট করে ফেলছি। আমার জন্য এটা কষ্টের ছিল, অলরাইট। তো তারপরে যাওয়ার পরে যেমন তেমন করে আমি আবার মেলাইতেছি, বিটরুট বাদ, অমুক বাদ, পাস্তা প্রথমে পাইনি, অনেকক্ষণ পর ক্রু মেম্বার আমার কাউন্টারে এসে পাস্তা দিয়ে গেছে, আমি আবার ময়দা নিয়ে আসছি, ময়দার ক্যালোরি আবার অ্যাড করতেছি যে আমি হাতে পাস্তা বানাবো এখন। মানে একটা বিশ্রী সিচুয়েশনে পড়ছি আমি। এরপরে খাবারের ব্রেক হয়, ডাইনিংয়ে চলে গেলাম। ডাইনিংয়ে গিয়ে দূর থেকে দেখি দাদা সাফায়েত ভাইকে কি যেন বলতেছে। সাফায়েত ভাইয়ের কাছে আমি দৌড়ে গেছি। আমি বললাম, ভাই কি বললো? বললো কি যে 4 পোর্শন সার্ভ করলে 2400 সার্ভ করতে হবে। আমার মাথায় তখন আসলো যে 4 পোর্শনই সার্ভ করতে হবে, আমি এখন কি করব? আমি এখন তারপরে স্টুডিওতে ঢুকলাম, আমার মাথায় এখন চলছে আল্লাহ 4 পোর্শন সার্ভ করতে হবে। আমি তো 1 পোর্শনের ক্রিম আনছি, বাটার আনছি, আমি তো 600 ক্যালোরি সার্ভ করব 1 পোর্শনের ক্রিম। আমি ভয়ে এতটুকু বেশিও জিনিস আনিনি। কেন? তার আগের এপিসোডে আমার বাস্কেট চেক করে নাম্বার কেটে দিচ্ছে। এখন আমি বেশিও আনিনি, একটা চিকেন ব্রেস্টের উপর 2টা চিকেন ব্রেস্ট আনি নাই, ক্রিম আমি অল্প আনছি। আমার মাথায় এসছে আল্লাহ 4 পোর্শন আমাকে এখন সার্ভ করতে হবে। আমি কি করলাম? প্যানিকড হয়ে অনেকগুলো পাস্তা ঢেলে দিছি। পাস্তা বেশি দিলাম, ভেজিটেবল যা ছিল সব দিয়ে দিলাম, চিকেন একটা ছিল দিয়ে দিলাম, ক্রিম আমার 1 পোর্শনের ছিল, 4 পোর্শনের পাস্তাতে আমি ক্রিম দিয়ে দিলাম। পাস্তাটা খুব বেশি টেস্টি হয় নাই, টু বি ভেরি অনেস্ট। তো আমি 1 পোর্শনের পাস্তাকে 4 পোর্শন বানালাম, কারণ ওই জায়গায় আবার শেফ বলেও দিল, নাইম শেফ বলে দিল যে 600 ক্যালোরি, 500 থেকে 600 হলে চার ইয়ে করতে হবে, সার্ভ করতে হবে। বাট আমি না ওখানে একটু জিজ্ঞেস করে, আমি এত প্যানিকড হয়ে গেছি, আমি জিজ্ঞেস করে নিতে পারতাম যে শেফ আমি তো এভাবে 1 পোর্শনের আনছি, আমি 1 পোর্শনে সার্ভ করবো, পাস্তা তো স্পুন দিয়ে স্প্লিট করেও খাওয়া যাবে জাস্ট টেস্টিং এর জন্য। এটা হয়তো আমি সাহস করে বললে হয়তো পারতাম। তো যাই হোক, এখানে কেউ কাউকে বুলি করেন না, হ্যাঁ? আমি আমার এক্সপিরিয়েন্সগুলো বলতেছি, শোনেন, যেহেতু এত কিছু শুনতেছেন। তো এই ব্লেন্ডারটা, আমার কথা হচ্ছে এটা একটু খেয়াল করতে হতো টিম বা এই টাস্ক ডিজাইন যারা করছে তাদেরকে একটু খেয়াল করতে হতো। প্যান্ট্রিতে কি আছে না আছে সেটার উপর বেস করে আমাদেরকে ক্যালোরি কাউন্ট করতে দিতে হতো। আগে প্যান্ট্রি থেকে আসতাম, দেন ক্যালোরি কাউন্ট করতাম, বেটার হতো। আগে ক্যালোরি কাউন্ট করে নিছি, ফোন নিয়ে নেওয়া হয়েছে, দেন প্যান্ট্রিতে যাই এটা নাই ওটা নাই ওটা নাই। তো ওই দিন আমি পাজলড হয়েছি, দেন ডাইনিংয়ে যাওয়ার পর আমি পাজলড হয়েছি, দেন সাফায়েত ভাইয়া তো 1 পোর্শনে সব ক্যালোরি দিয়ে দিচ্ছে। তারপরে আমি এখন দেখতেছি সাফায়েত ভাই তো এক জায়গায় 2400 দিতে পারছে, তার মানে আমিও এক জায়গায় হয়তো বা 600 দিতে পারতাম। 1 পোর্শনের ক্রিম, 1 পোর্শনের বাটার, আমি 4 পোর্শন বেটে আসলে পাস্তাটা ভালো হয় নাই। আমি বুঝে গেছি যে আমি ব্লেন্ডার করছি, ওখানে সার্ভ করার সময় আমার চোখ দিয়ে পানি পড়তেছে, আমি বুঝে গেছি যে ভুলটা আমার, আমি ব্লেন্ডার করছি। আমি চাইলে জোর করে 1 পোর্শন দিতে পারতাম। আই গট পাজলড যখন শেফ বলছে যে 4 পোর্শনই দিতে হবে, হঠাৎ করে ডিসিশন আসছে 4 পোর্শন দিতে হবে। তো এগুলো না, মানে এই টাস্কটা যেহেতু নতুন এই সিজনে, এটা আগে থেকে একটু করতে হতো, ঠিকঠাক করে নিয়ে আমাদেরকে ক্যালোরি কাউন্টটা দিলে ভালো হতো, হয়তো বা এভাবে কনফিউশন থাকতো না। অলরাইট, সো এটা ভুল হয়েছে আপনাদের টিমের, বলবো ছোট্ট একটা ভুল হয়েছে। এখন সে যদি আচ্ছা, পার্সোনালি কেউ কাউকে অ্যাটাক করো না। আমার মতে সবাই সবাইকে কেন পার্সোনালি অ্যাটাক করে, এটা ঠিক না, বুলি করা ঠিক না। সে তার মতো তার কথা বলছে। আমি তো ব্রেক থ্রু করে দিলাম যে শাইনে কোর্স করলেই যে তুমি সেরা রাঁধুনিতে ভালো করবা, এগুলা বেসলেস, এটা কোনো কথা না। তুমি নিজে, আমার কথা, তুমি হাইজিন নিয়ে ভালো কাজ করো, কস্টিং নিয়ে ভালো কাজ করো, ফুড টেস্ট নিয়ে ভালো কাজ করো, প্রেজেন্টেশন নিয়ে কাজ করো, অ্যান্ড কুকিং এর টাইম তুমি এই যে আমরা বলি না জল ঘটি দিয়ে, পারলে ওরকম ভাবে প্র্যাকটিস করো যদি শোতে আসতে চাও। তো ওইভাবে, আর দাঁড়ায় থাকার প্র্যাকটিস করো কিচেনে, দাঁড়ায় থেকে থেকে কাজ করার প্র্যাকটিস করো, মানে অনেক ঘন্টা দাঁড়ায় থাকতে হবে তোমাকে যারা আসতে চাও। আপু, তোমার মেন্টরকে? আমার মেন্টর সবচেয়ে সুন্দরী মেন্টর কোথায় গেল? আমার সুন্দরী মেন্টর ফেরদৌসা আপু। আচ্ছা, মেন্টররা সাপোর্ট করছে, অবশ্যই অনেক সাপোর্ট করছে, কিন্তু মেন্টররা আমাদেরকে মেন্টরশিপের বাহিরে, স্টুডিওর বাহিরে 2-1টা কথা যেটা বলছে, দ্যাট ওয়াজ হার্টফুল। আমি শুনছি, আমি ভুলেও যাব হয়তো, আমার গায়ে বেশি দিন মানে গন্ডারের চামড়া আমি বেশি দিন মনে রাখতে পারি না, কিন্তু সে যদি আপুর এটা লাগছে, সে এগুলো একটা একটা করে পাইল আপ হয়েছে তার মধ্যে, অ্যান্ড দেন তার এলিমিনেশন, সব কিছু মিলে বুম, সে তার মতো করে বলছে। বাট আমার কথা কি, তো আমি যেটা বললাম, কেউ কাউকে এভাবে ইয়ে করেন না, টার্গেট করেন না। আমার কাছে দিবা ভালো, এই কারণে ভালো, দিবাকে ফার্স্টে আমারও মনে হয়েছে একটু ডিফারেন্ট, বাট পরে ওর সাথে আমি পার্সোনালি ওর লাস্ট দিনের বিহেভিয়ার থেকে আমি বলতেছি দিবা ভালো। অ্যান্ড তামান্না ইজ সুইট, কারণ ওকে বেবি সিটিং করতে হয়েছে আমার প্রচুর, বাচ্চার মতো।
বাট তামান্না বলবো ভেরি কানিং, ভেরি সেলফিশ অ্যান্ড কানিং, যার জন্য তামান্না কিন্তু টপ 3-তে। অ্যান্ড লাকি আপু লাইভে এসে বলেই দিছে, তার পরিচয় দিয়েই দিছে, আর নিজে আমার এভাবে বলার কিছু নাই। মুবাশিরা অনেক সুইট, অনেক সামটাইমস মনে হয়েছে যে অনেক নার্ভাস, বাসায় যেতে চাচ্ছিল, একদিন কান্নাকাটি করতেছিল, দৌড়ে গিয়ে আমি গরম পানি করে নিয়ে আসলাম, মনে আছে আমার, মেডিসিন দিলাম। সেদিন ফাইন ভাইয়া কটেজে আসছে, অনেকক্ষণ দাঁড়ায় ছিল, তো ওকে বাচ্চার মতো ছোট মানুষ গেল। নাশিতা বাসারকে নিয়ে না বললেই না, দ্য পিওরেস্ট হার্ট। নাশিতা বাসারকে যারা যারা চেনেন, মানে লক্ষ্মী একটা মেয়ে, খোলা মনের একটা মেয়ে, দ্য বেস্ট ওয়ান আমি বলবো। মানে আমার সাথে তার কিন্তু খুব একটা কথাও হয়নি, বাট বিহেভিয়ার অমায়িক ভালো বিহেভিয়ার। ওই একটা মেয়ের মধ্যে আমি কোনো প্যাচ গোজে দেখি নাই, কোনো ঝামেলা দেখি নাই, বাকি সবাই সবাইকে হেট করতো, সবাই সবার পিছনে লেগেছিল। ডক্টর মনিব ভাই একটু রুড ছিল, একদিন আমি ওনাকে ডাইনিংয়ে বলছি, গুড মর্নিং ডক্টর, বলি দিস ইজ নট এ গুড মর্নিং ফর মি। আই ডু নট নো কিভাবে ভাই বলছে। লাকিকে, Lucky Apo is someone, people who can't communicate, think every disagreement is an argument. Lucky Apo হচ্ছে সেই, মানে ওনার মনে হয় যে কোনো ফিডব্যাক মনে হয় যে তাকে পার্সোনালি অ্যাটাক করা হচ্ছে। হ্যাঁ, যে কোনো ধরেন যারা খুব বেশি কমিউনিকেশন স্কিলস যাদের খুব কম, তারা এটাই করে যে তারা পার্সোনালি নিয়ে নেয় সব কথাকে। জোয়াইরিয়া ইজ ভেরি স্মার্ট ওয়ান, খুবই স্মার্ট। জোয়াইরিয়া স্মার্ট, বুদ্ধিমতী। দিবা কি ম্যারিড? হ্যাঁ রে ভাই, যারা যারা দিবার উপর ক্রাশ খাইছো ভুলে যাও। দিবা সুইট অ্যান্ড ম্যারিড অফকোর্স। জোয়াইরিয়া আপু কেমন? জোয়াইরিয়া হচ্ছে, আমি জয়পুরহাটের, জোয়াইরিয়া নওগাঁর, আমরা পাশাপাশি। জোয়াইরিয়া খুব স্মার্ট ওয়েমেন আই উড সে। লাকি আপুর পুরো নাম লাকি আক্তার। টপ 3-তে জোয়াইরিয়া, তামান্না, নিশাত। আচ্ছা, নিশাত আপু আমি বলবো, নিশাত আপু অনেক ট্যালেন্টেড। নিশাত আপু ট্যালেন্টেড এই জন্য বলবো, উনি বেকিংয়েও ভালো, উনি হট কিচেনেও ভালো। আপু তুমি লাস্ট চ্যানেল ফাইন। আমি 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 কোনো দিনও এসব করতে পারবো না ভাই, মাফ করো, ওগুলো বলে লাভ নাই। কেমন কেমন করে যেন রাঁধুনি হয়ে গেছি, খুব একটা রান্নাও ভালো পারি না, মানে ওই তো শখের ঠেলায় বলা যায়। আপু আই রিয়েলি লাইক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমি আসি, কার আর কোনো টপিকে কোনো কিছু জানা আছে? পুরো কমেন্ট না করে শুধু টপিক হাইলাইট করতে পারেন। এই যে আমি বলছি না, কমেন্ট নিব আমি, কমেন্ট আমি অ্যাকচুয়ালি নিব, টপিক হাইলাইট করতে পারেন। আর আমাদের একটা ভাইয়ের কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে মিডিয়া কমের একটা ভাইয়া। দাঁড়াও, আমার যদি পার্সোনালি কোনো বড় ভাই থাকতো, তাহলে তো আমি বলতাম যে ফাইন, সুফল ভাই। যারা যাবেন, যদি স্টুডিও পর্যন্ত যেতে পারেন, সুফল ভাইকে পাবেন, মানে খুবই হাসাবে আপনাদেরকে, মানে খুবই আপনাদেরকে মনে হবে যে ওকে ফাইন, এই মানুষটা খুব মজার মানুষ, খুব রেসপেক্ট করবে, ভালো মানুষ, ওনার এসে পাশে দাঁড়াবে, দেখবে, কাউন্টার, মানে পুরো মজার মানুষ। এই মানুষগুলোকে পাবেন আপনি ওখানে। কিছু দাদা, অনেক সময় আমাদের দাদা, যে ডিরেক্টর দাদা, বকাও দেয়, ওই বকাও কিন্তু পাবেন, বলে দিলাম আগেই। দাদা কিন্তু মাথা গরম হয়ে গেলে বকে দেয়, বকাও পাবেন। সাফায়েত ভাইয়া কেমন? সাফায়েত ভাইয়া ট্যালেন্টেড শেফ। সাফায়েত ভাইয়া দুষ্ট আছে, আমাকে ওয়াসাবি খাওয়াই দিছিল, দুষ্ট কথাকার। ট্যালেন্টেড সাফায়েত ভাইয়া, ইন্টার কন্টিনেন্টালের শেফ, উনি ট্যালেন্টেড। আচ্ছা, এখানে আমাকে নিয়ে আরেকটা কমেন্ট আমি শুরুর দিকে খুব পাইছি, হ্যাঁ সেটা বলি। সেটা হচ্ছে যে ধরেন আমাকে বলতেছে যে কুমুর অভিজ্ঞতা আছে, ওকে এই শোতে নেওয়া উচিত হয় না। এই কনসেপ্টটা ভুল। কিভাবে? আপনারা মাস্টার শেফ অস্ট্রেলিয়া দেখছেন না? ওখানে কিন্তু একজন উইনার আছে, আপনি গুগল করেন, উইনার পরে সিজন 7-এ উইনার পরে এসে কিন্তু আবার উইনার হয়, একই পার্সন দুইবার টাইটেল জিতে। তো তার মানে এখানে সেরা রাঁধুনি ওই অপশনটা রাখছে যে একটা কন্টেস্ট্যান্ট যে কিনা স্টুডিও রাউন্ড পর্যন্ত গিয়েছে, তাকে যদি আবার আসতে হয়, তাহলে এক সিজন বাদ রেখে পরের সিজনে আসতে হবে, মানে 4 বছর পর সে আসতে পারবে। আপু তুমি কি ম্যারিড নাকি? নো, আই এম নট ম্যারিড, বাট আই এম ডিভোর্সড। আই এম জাস্ট হোপিং, মেবি। ওকে, তো এরপরে যেটা হয়েছে যে
4 বছর পর আসতে হবে, অলরাইট? নেক্সট সিজনে আসবেন না? নেক্সট সিজনে আমি আসবো না। আমি আরেকটা কথাও বলি, যারা খুব ভালো বাসায় রান্না করেন, বাট আমি বলবো যে যাদের এজ 35+ হয়ে গেছে, মানে আমার রেকমেন্ডেশন থাকবে মেয়েরা তারা না আসেন, কারণ এখানে যে পরিমাণ মেন্টাল প্রেশার এবং শারীরিক যে পরিশ্রমটা যায়, এটা করতে খুব খুব কষ্ট হয়ে যায়, খুবই খুবই কষ্ট। সবাই পারবে না, সবাই পারবে না। মানে শুটিং এত ইজি না, খুব কষ্ট করতে হয়, ঘুম হয় না, একদমই ঘুম হয় না। ব্যাক টু ব্যাক যখন শ্যুট থাকে ঘুম হয় না। আমার ঘুম যেদিন হয় পরের দিন পারফরমেন্স আমার ভালো হয়, যেদিন ঘুম হয় না সেদিন মনে হয় কিছু ভালো লাগে না। আপু আপনার কোথায় শেয়ার ইউর স্কিন কেয়ার রুটিন? আমার স্কিন যে বাম্পে ভরা ছিল, আমি না শেয়ার করছিলাম আমার ইউটিউব চ্যানেলে, দেন আমি না ওটা প্রাইভেট করে দিছি। আমি ভাবতেছি যে এখন এগুলো শেয়ার করব না। এমনিতে আমার ওই যে আমার সর্ট অফ বিজনেস নিয়ে একটু প্রবলেম হচ্ছে, ওখানে অ্যাটেনশন আমাকে বেশি দিতে হবে। ইউটিউবটা একটু পরে দেখবো। আমার খুব ভালো লাগে, আমার ড্রোন চালাইতে খুব ভালো লাগে, আমার ক্যামেরা মানে শ্যুট করতে আমার খুব ভালো লাগে। আমি প্রচন্ড ভিডিও বানাই, বাট আমি পোস্ট করতে পারি না। আমার মনে হয় ইস, কে আমাকে জাজ করবে, আমার কিভাবে হাঁটলাম, কিভাবে বসলাম, কি পড়লাম না পড়লাম, মানে এই যে জাজ হব না বলে আবার পোস্ট করে ডিলিট করে দিই। ভালো লাগে না। শখ হয়, পোস্ট করি আবার ডিলিটও করে দিই। আমি বড় কনফিউজ থাকি এসব নিয়ে। তুমি যখন চলে গিয়েছিলে কান্না চলে আসছিল? আচ্ছা, সরি সরি যে ডিসঅ্যাপয়েন্ট করছি অনেককে। তবে বলতে পারি আমি একটা কথা, যেটা হচ্ছে যে শো এর জন্য যে 4 বছর প্র্যাকটিস, আমার কিন্তু ওভাবে প্র্যাকটিস হয়নি, টু বি ভেরি অনেস্ট। প্র্যাকটিস করে যেতে হবে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে 4 বছর আগের শো আর পরে 4 বছর পরে। কম্পিটিশন এবং কাজ, এত টাস্কের যে টাইমটা না, এটা কমিয়ে দিয়েছে। ডিফিকাল্ট তো ওখানেই করছে, আমার তো প্র্যাকটিসই নাই। আমি 4 বছর আমার পার্সোনাল লাইফ নিয়ে, আমার আলাদা কাজ নিয়ে, ফ্যামিলি বিজনেস জয়েন করা, এসব নিয়ে এত পাজলড। আমি একটু চেয়েছিলাম যে শিখে আসব। আমি কোর্সে ভর্তি হয়ে 1 মাস করে দেন কোর্স ছেড়ে দিয়ে আবার আসছি, বাসায় ফেরত আসছি। এই রশনি আপু, আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? আমার রশনি আপুটা, আচ্ছা রশনি আপুকে নিয়েও কমেন্ট করা হয়নি। রশনি আপু যখন চলে যাচ্ছিল, আপু তো কাঁদতেছে, আমাকে এবং গাল ধরে বলে কি, কুমু অনেক দূর যেও। হাউ সুইট। রশনি আপু অনেক ভালো গান করে। আমাদের রশনি আপুর বিহেভিয়ারও অনেক ভালো ছিল, আমার ভালো লাগছে, কিছু বলবো না। আক্কেলপুর থেকে, আচ্ছা পাশেই তো। এই হচ্ছে অবস্থা। মৌসুমী আপু কেমন? মৌসুমী আপুর ব্যাপার নিয়ে আমি কমেন্ট করব না। সিনিয়র আপু কথাবার্তা বলছে ভালো, দ্যাটস ওকে। আমি কারো মনের কথা তো জানি না, যতটুকু কথা বলছে আমার সাথে কখনো কোনো বিষয়ে ইয়ে হয়নি, ওকে। কিন্তু ওভারঅল একটাই কথা, সবাই সবাইকে হেড করতে এখানে, কারণ কম্পিটিশন চলতেছে, ওকে। এটা নিয়ে হবে না। অস্ট্রেলিয়াতে থালাবাটি মাজতো, এই যে পার্সোনালি অ্যাটাক করার দরকার নাই। অস্ট্রেলিয়াতে থালাবাটি মাজতে সবাইকেই হবে, কারণ কি স্টুডেন্ট লাইফে কেউ যদি দেশের বাইরে যায়, এখন সে যদি রিচ রয়্যাল ফ্যামিলির না হয়, তাহলে প্রথম প্রথম জব, আমাদের কিচেন জব, ওই থালাবাটি মাজার জবই থাকবে, ঠিক আছে? এটা একসেপ্ট করতে হবে। আর আমি সত্যি কথা বলতে, আপু তো অনেস্ট, মানে খুব অনেস্ট কথাবার্তা বলে, মানে অনেস্টিতে সব বলে ফেলে। সেই জন্য এই ট্রোল করার সুযোগটা আপনি পাচ্ছেন, যে থালাবাটি মাজছে, এটা করছে, ওটা করছে। আমার একটু আগে আমাদের লাকি আপু লাইভে আসছিলেন, উনি বলতেছিলেন যে আমার 6 তলা বিল্ডিং আছে, আমার ঢাকায় এই আছে, আমি সেলিব্রিটি, আমি দিস অ্যান্ড দ্যাট, অনেক কথাই তিনি বলছেন। তো নিজেকে উনি হাইলাইট করতেছেন, বাট এখানে একটা সেশন ছিল সেরা রাঁধুনিতে, যে নিজের জীবন সম্পর্কে বলা, নিজের পরিচয় দেওয়া। সেখানে উনি নিজেকে এমনভাবে পোর্ট্রে করছে, দুনিয়ার অসহায় হাজব্যান্ডকে নিয়ে বলছে। আমি ওগুলো কমেন্ট করব না, বিকজ আমার মধ্যে ওই ডিসেন্সি আছে, আমার মধ্যে এতটুকু এডুকেশন আছে যে আমি পার্সোনাল অ্যাটাক করবো না। বাট উনি এমনভাবে পোর্ট্রে করতেছিল সামথিং এলস। খুব কষ্ট করে সংসার চালাতে হয়। আজকে উনি লাইভে এসে যখন এভাবে বলতেছে, তখন আমি একটু অবাকই হইলাম, বাপরে বাপ, উনি তো অনেক বড় লোক, ওখানে গিয়ে এত ভিকটিম কার্ড কেন খেলতেছিল হইতেন? এনিওয়ে, আপু টপ 3-তে কারা আছে? টপ 3-তে আছে, ফিনালে দেখেন। আর শোর আমি বলি, সেরা রাঁধুনির কথা আমি বলি, শোটা কিন্তু ভালো, হ্যাঁ, শোকে হেট করা যাবে না। শোটা অ্যাকচুয়ালি ভালো, একটা প্ল্যাটফর্ম দিয়েছে। বাংলাদেশে
খুব কম রিয়েলিটি শো আছে যে যারা এই ধরনের প্ল্যাটফর্মগুলো ক্রিয়েট করে অনেক মানুষকে হেল্প করতেছে, তাই না? কত মানুষের স্বপ্ন পূরণ হচ্ছে, কত মানুষের এক্সপিরিয়েন্স হচ্ছে। এই যে ক্যাম্পেইনটা, ওদের ওদের যে রিসর্টে থাকাটা, এই অনুভূতিটা যারা নিতে চায় বা নিতে পারে লাইফে, ভালো। আর যারা অনেক অ্যাডভেঞ্চারাস তাদের জন্য খুব ভালো লাগবে এটা। আর আর হচ্ছে আইরিশ আতিয়ার কেমন মেন্টর? রুড। আইরিশ আপু রুড, কারণ উনি অলরেডি কিচেন সামলায়, প্রফেশনাল কিচেন সামলায়, অবভিয়াসলি তাকে রুড একটু হইতেই হবে। রুড রুড না হইলে তো টিম চালাইতে পারবে না, ডেফিনেটলি রুড। আপু আই রিয়েলি লাভ ইউ। ওকে। আর আর রান্না বান্নার জন্য পড়ালেখা, হ্যাঁ অনেক পড়ালেখা আছে রান্নার জন্য। কালিনারি অনেক ডিপ্লোমা আছে, মাস্টার ডিপ্লোমা আছে, গ্র্যান্ড ডিপ্লোমা আছে, এগুলো করতে হয়, করলে ভালো। শিখে গিয়ে যখন আপনি প্রফেশনাল কিচেনে যাবেন, আপনার র্যাঙ্ক হবে। যারা এক্সিকিউটিভ শেফ হয় বড় বড় 5 স্টার হোটেলে, তাদের কাছে ডিগ্রিটাও থাকতে হয়, স্কিলডও হতে হয়, ডিগ্রিটাও থাকতে হয়। ফেরদৌস সারা কেমন? ফেরদৌস সারা আপু অনেক বাবলি, বিউটিফুল, নাইস, সুন্দর। সাদিয়া কিন্তু সুইট, সাদিয়ার সাথে আমার 27-এ ছিল, সুইট, বাট সাদিয়ার ওই দুই একটা কথা একটু হার্টফুল ছিল, হার্টফুল। শি ক্যান নট ডিনাই ইট, বাট ইন্টেনশনাল বলবো নো। ওয়াজ ইট ইন্টেনশনাল? নো, বাট হার্টফুল। সে জ্যোতির কথাগুলো কি সত্যি? কিছু কিছু কথা তার অভিযোগ সত্য, সে যেটা ফিল করছে সেটা সে বলছে। ওই যে বললাম না 9-6, আপনাকে দেখতে মনে হবে নাম্বার 9 ওই পাশ থেকে দেখতেছেন, আমার কাছে ওটা 6। তো ওর জায়গা থেকে ওর ইকুয়েশন, ওর ক্যালকুলেশন, ওর মনে হয়েছে ওটা ও ব্যক্ত করছে। কিছু কিছু জিনিস, আমি সম্পূর্ণটা বলবো না। আর কিছু কিছু জিনিস উপজেলাও বলতে হবে, সদর সদর বলে দিলাম, জয়পুরহাট সদর। আর আমার জায়গা থেকে আমি আমার ইকুয়েশন পার্সপেক্টিভ বললাম। টিম ওয়াজ গুড, ম্যানেজমেন্ট ওয়াজ ওকে, এত টেক কেয়ার করছে। আমাদের বুফে থাকতো খাবার, 3 বেলা খাবার, আমাদেরকে ভালো কটেজে রাখা, আমাদের টেক কেয়ার করা। স্কোয়ারের গার্ড থাকতো, আমার মনে আছে, কেস উই ওয়াং অ্যান্ড হৃদয় ভাইয়া। আমাদের এই পাশে ভিলা ছিল, পুলের পাশে আমার ভিলা ছিল, ওখানে দাঁড়ায় থাকতো, এই পাশে দাঁড়ায় থাকতো। দেন হচ্ছে আমরা রাতে প্রোটেকশনের জন্য রাতে বের হওয়া, সাদিয়া যোগ্যই না মেন্টরের, সে চ্যাম্পিয়ন হয়ে মেন্টর হয়েছে, যোগ্য না বললে তো হয় না। আপু তুমি কি রাজশাহী ইউনিভার্সিটির? আমি রাজশাহী ইউনিভার্সিটির এক্স স্টুডেন্ট, রাজশাহী ইউনিভার্সিটিতে ছিলাম আমি, বাট ওখান থেকে আমি পড়াশোনা শেষ করিনি। ওইটার পরে আমার বিয়ে হয়, আমি ঢাকায় ছিলাম। তারপর এখন দেখি অনেক পার্সোনাল পার্সোনাল কোয়েশ্চেন করতেছেন, শো রিলেটেড প্রশ্ন করেন। নিশাত আপু কমেন্ট করছে, আপু নিশাত আপু কমেন্ট, নিশাত আপু তোমার কমেন্ট দেখি নাই আমি, কমেন্ট কি করছো? পরে দেখে রিপ্লাই দিব নি। তো আপু তুমি কি বিজনেস করো? সব কথা আজই বলে দেব? খুব ছোটখাটো দিন চলার মতো। আমার ওই 6 তলা বাড়ি নাই বাবা ঢাকায়, আমি খুব গরিব। আমার চলার মতো আমি কিছু একটা কাজ করি। আমার ফ্যামিলি অত বড় লোক না, আই ক্যান নট সে যে আমার এই আছে আমার ওই আছে। আচ্ছা, ধীরে ধীরে ইউ উইল গেট টু নো মি। আমি শুরুতে আমাকে যারা ট্রোল করছে ইউটিউবে, আমি তাদেরকে একটা কথা বলেছিলাম যে আপনারা আমাকে জানেন না, বা আমার লাইফ, আমার ট্রমা, সবারই ট্রমা আছে, জার্নি আছে, জানেন না। যখন আপনারা আমাকে ধীরে ধীরে জানবেন, ইউ উইল লাভ মি। আমি এতটুকু কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম। অ্যাকচুয়ালি তাই, আমি যেহেতু আসি না, আমি ক্যামেরায় হাসতাম না, আমি কথা কম বলতাম, আমি আমি নিজেই দেখতেছি যে আল্লাহ আমাকে এরকম গোমরামুখী হিংসুকটা লাগতেছে কেন। তো আমি নিজে নিজেই বুঝলাম জিনিসটা। দেন রিয়েলাইজও করলাম যে আমি, আমার চেহারা একদম মানে থাকে না, ঘসিটি বেগমের মতো লাগতেছে আমাকে। হাই লিরা, লিরা তুমি আমার বাসায় আসো এনি টাইম। না না না, সামার, এখন সামারে এসো না, উইন্টারে আসো, ইউ উইল হ্যাভ সাম ফান, উইন্টারে আসো। আচ্ছা,
আমি এখানে মেন্টরদের কথা বলি, মেন্টররা জব ডান করছে, কিন্তু কথা হচ্ছে যে এই যে গপ গপ করে খাওয়ার যে কমেন্টটা, এটা আমার মেন্টরই বলছে। তো আমার মেন্টরের কথা, যেহেতু আমার মেন্টর বলছে, আমার মেন্টর কাকে বলছে, কাকে উদ্দেশ্য করে বলছে, যাকেই বলুক, কথাটা একটু হার্টফুল, কথাটা আমাদেরও কানে আসছে, তো এটা হার্টফুল। বাট এটা সাদিয়া বলে নাই, সাদিয়া জাস্ট এতটুকু বলছিল যে যে হেঁটে যাওয়ার ব্যাপারটা, হাঁটেন হাঁটেন এক্সারসাইজ হবে। সাদিয়া ওই মুভমেন্টে আই উড সে যে এটা ইন্টেনশনাল না, বাট হার্টফুল। এটা আমার আমার গন্ডারের চামড়া, গায়ে লাগে না, সে যদি উপর গায়ে তো অবশ্যই লাগছে। ওই আপু এটা ফিল করছে যে তাকে বডি শেমিং করা হয়েছে, সেই জন্য তার জায়গা থেকে সে এভাবে জিনিসগুলো বলছে। আচ্ছা, তোমার এইবারে চলে যাওয়া মানে নিতে পারতেছি না, মানে নাও, আমার প্লেটিং কত খারাপ হয়েছে ওই দিন। আগের দিন লেট নাইট ক্রেভিংসকে আমি লেট নাইট ক্রাইং বানাই দিছি পুরা। আর আমি একটা জিনিস খেয়াল করলাম, আমার এলিমিনেট হওয়ার দিনের কথা বলি, সেদিন সব মেন্টররা কাঁদতেছে, ইভেন মাহফুজ ভাইয়ের চোখে পানি দেখে আমি অবাক হয়ে গেছি। যে রীতা ম্যাম, বুঝলাম যে আমাকে সবাই ফিল করে, বারবার হাক করতেছে, 3বার এসে হাক করছে, মাথায় হাত দিয়ে বলতেছে কুমু জীবনে ভালো কিছু করো, তোমার জন্য দোয়া থাকলো। মৌ আপু এসে অলমোস্ট কান্না কান্না, সে আমাকে বোঝাচ্ছিল, কনসোল করতেছিল। তো অবশ্যই ভালোবাসছে, এগুলো তো আমি ডিনাই করতে পারবো না, এগুলো আমার জার্নি। আর এই শো, এই টিম যদি এত খারাপ হইতো, তাহলে 27 আসার পরেও কি আমি আবার আবার আসতাম? নিশাদ আপু আমাকে টেক্সট করে বলতেছে কমেন্ট পড়লো না। আপু আমি খেয়াল করিনি, তোমার কমেন্টটা চলে গেছে। আচ্ছা আমি দেখে নিব। তো হচ্ছে ডিলিট করছে, হ্যাঁ ডিলিট করবেই, কারণ সে কমেন্টে আমাকে পার্সোনালি অ্যাটাক করছে। এত বিশ্রী কমেন্ট করছিল উনি, এত বিশ্রী কমেন্ট, সে তার বংশ পরিচয় দিতেছিল কমেন্টে। হেই মাই নেমশেক, মানে হাই রাকিব, কি খবর? আমার ছোট ভাইয়ের নাম রাকিব, আমার বেবি ব্রাদার। হাই হাই এভরিবডি। আর তোমাকে অনেক রুড ভাবতাম আমি, অ্যাকচুয়ালি আমার চেহারাটাই রুড, কি বলবো, ঘোষটি বেগম চেহারা পাইছি আম্মু। আমি আমার চেহারা হাফ আমার বাবার মতো পাইছি, হাফ আমার মার মতো পাইছি। তো আমার কথা যে ঘষিটি বেগমের মতো চেহারা পাইছি, তো আমাকে রুট তো লাগবেই। তো আমি ওরকম কথাও বলতে পারতাম না, ক্যামেরার সামনে আমি এত নার্ভাস ফিল করতাম। আচ্ছা, দিবার বিয়ে হয়েছে কয় বছর? ভাই এত কেন জানতে হবে দিবার বিয়ে হয়েছে কয় বছর? এত কেন জানতে হবে? ওকে, আমার লাইভটা মনে হয় মেইন কি পয়েন্ট শেষ, লাইভ লম্বা হচ্ছে, এত লম্বা করার কোনো দরকার আছে? আমার ইভেন এটাও মনে আছে, সাদিয়ার বার্থডে আমরা ছিলাম, আমাদের সিজনে মেন্টর সাদিয়ার কিন্তু বার্থডে সেলিব্রেট হয়, ওর বার্থডে ছিল, ওই সময় আমরা ছিলাম, ওর লম্বা লম্বা চুল ছিল, একদিন আমি কার্ল করতে নিছি, আমরা কিন্তু গুড বন্ড শেয়ার করছি। বাট যখন মেন্টর হিসেবে দেখতেছি, তখন হয়তো দায়িত্বের কারণে বলবো না প্রেশারের কারণে বলবো, ছিল মানে কাইন্ড অফ কিছু সিচুয়েশন হয়েছে। ইট ডাজন্ট মিন যে ওরাও খারাপ। বাট একটা কথা বলি, আমরা কিন্তু উইমেন, আমরা মহিলারা এত বদমাইশ যে আমরা আরেকটা মহিলাকে সহ্য করতে পারি না। এতগুলো মহিলা আমরা ছিলাম ওখানে, ছেলেদের মাঝে এগুলো হয়ই না, 3জন না 4জন ছেলে ছিল, ওদের মাঝে হয়ই না, আর আমরা মেয়েরাই শুধু এর পিছনে ওর পিছনে ওর পিছনে। সাদিয়া আপু হয়তো মজা করে বলছে, কিন্তু ওই সময় বলাটা ঠিক হয়নি, যেহেতু একজন, হ্যাঁ মজা করে বলেনি, সাদিয়া যেটা বলছে একদম ডিরেক্ট বলছে, এন্ড ইট ওয়াজ হার্টফুল। বাট মানে আমি বলতে চাচ্ছি যে সাদিয়াকে তো আমি মানে আমি পাইছি অনেকদিন একটা সিজনে, তাই না? সে কারণে আমি বলতেছি যে সুইট আছে সাদিয়া, কিন্তু হঠাৎ করে ওই কথাটাও আমি বলতেছি না ইন্টেনশনাল, ওই জন্য বলতেছি হার্টফুল। ইন্টেনশনালি সে এটা করে নাই, বাট কথাটা হয়েছে কিনা, হ্যাঁ হয়েছে, এবং এটা হার্টফুল। আর এই গপ গপ করে খাওয়ার কথাটা আমার মেন্টর বলে ফেলছে, এখন আমার মেন্টর, এটার দায়ভার আমার মেন্টরের উপর যায়, এটাও হার্টফুল। খাবার নিয়ে কথা বলা, পরের দিন কোনো কন্টেস্টেন্ট, আমরা 20 জন, কোনো স্ন্যাক্স নেই নাই, আমাদেরকে বলছে ইভিনিং স্ন্যাক্স, আমরা একসাথে ভাত ধরে বসে খাবো না, আমাদের খাওয়া নিয়ে কথা শোনাইছে বাবা। তো এই হচ্ছে স্টোরি। আর আর তেমন কিছু না। হ্যাঁ, আপনাকে ইয়ামি গৌতম, হ্যাঁ এটা এখন ফান অন্য সাইডে চলে যাচ্ছে। তো আমি এই আমার শেফ মৈত্র যদি বলি, উনি ওই কথাগুলো আমাদেরকে এসে বোঝাচ্ছিলেন, উনি রুড। আই বিলিভ আমাদেরকে যে বকাটা দিছে,
আমাদেরকে দিছে, উনি মেন্টরদেরকেও বকা দেয়, উনি রুড। দিস ইজ হাউ হিজ ওয়ে। শেফ মৈত্র ওনার কথাই বলতেছি যে উনি হ্যাঁ রুড, উনি ওভাবেই কথা বলেন, শাসন করেন। আবার আমি যদি আমার পার্সোনাল যদি ওপিনিয়ন বলি, তাহলে কিন্তু উনি আমাকে আমার ক্যারিয়ার নিয়ে অনেক কাউন্সিলিং করেছেন একটা টাইমে, শো থেকে বের হওয়ার পর বুঝিয়েছেন। উনি আসলে যদি আমার মধ্যে পোটেনশিয়াল দেখে, আমি যদি কাজ করতে পারি, যদি দেখে যে এই মেয়ের এই ট্যালেন্ট আছে বা এই ছেলের এই ট্যালেন্ট আছে, সেটাকে জব অফার করবে, সেটাকে তার লাইফ অনুযায়ী যতটুকু সাপোর্ট করার বা মোটিভেট করবেন উনি। ইজ এ গুড মেন্টর, মানে লাইফের কথা বলতেছি, শেফের কথা বলতেছি। অ্যান্ড শেফ যদি আবার দেখে যে আমরা কাজ করতে চাই না, যেমনটা আমি অলস, তাহলে আবার পছন্দই করে না তাদেরকে। তো এটা এক একজনের মানুষের এক এক পার্সোনালিটি হয় না। আচ্ছা, এই যে ওয়াশরুম থেকে কস্টিং, দিস ইজ নট ট্রু। হ্যাঁ, এই কথাটা কোথা থেকে আসছে আমি বুঝিনি। ও লাকি আপু ভাবে বলছে, বা কে যে একজন অ্যাকিউজ করছে, এটা মনে হয় সে যদি আপু ক্লিয়ার করছে। পিছনের কাউন্টার ইউজ করে ফেলছিলাম আমি। এই যে কস্টিং কোথা থেকে করছেন, পিছনের কাউন্টার, মানে আমাদের যে কাউন্টারটা ছিল, আমি ওটা অলরেডি, সে যদি আপু আমরা টিম ওয়ার্ক করতেছি, অলরেডি ভরে গেছে, তো তখন পিছনের কাউন্টারে লিখছি উপর হয়ে, এটা দেখছে অনেকে, তো এটা অ্যালাউড ছিল না। এটা আমি করছি, তখনই আমাদেরকে ওটা ক্যামেরাতেই বলছে যে এটা তোমরা করতে পারবা না, পিছনের কাউন্টার কেন ইউজ করছো। সো এটা আমি বুঝে গেছি যে এটা আর করা যাবে না। সো এটা আমরা করি নাই। এরপরে যেটা বলছে যে আপু বললো দিবা পিছনের কাউন্টার ইউজ করছে, হ্যাঁ দিবার দ্বারাও ভুল হয়েছে। এরপরে ওই ওয়ার্নিং এর পরেও দিবার ওই যে ফুড রয়ে গেছিল পিছনের কাউন্টারে একদিন, দেন পরে কাউন্টডাউনের পর ওর ফুড ছিল না টেবিলে, দেন ওকেও চার্জ করছে যে ফুড কোথায়, তো ও আবার পরে নিয়ে আসছে। তো এগুলো হয়, ইট ডাজেন্ট মিন। আর যেটা আপনাকে যে পার্সোনালি বলছে, এটা লাকি আপু না, পুরা গিট্টুবাজ একদম লাকি আপু। যেভাবে লাইভে এসে কথা বললো, লাইভটা ডিলিটও করে দিল, একটা কমেন্ট করছে হেরে গেছে তারা, লুজার, তারা কথা বলতেছে দিস অ্যান্ড দ্যাট। এই জায়গাটায় আমি বললাম যারা হেরে গেছে লুজার, যদি তারা লুজার হয় তাহলে আপনিও হেরে গেছেন, আপনিও লুজার। আমাকে কেউ স্টার সেন্ড করছো, হাউ সুইট, থ্যাংক ইউ সো মাচ। ফর দ্য ফার্স্ট টাইম কেউ আমাকে স্টার সেন্ড করছে, কিউট। সো হচ্ছে এই লুজার কথাটা আমি যে বলছি, উনি লুজার বলতেছে, আমি বলছি আপনিও তো তাহলে লুজার। উনি ওই কমেন্টের নিচে এত লম্বা চড়া কমেন্ট লিখছে, সেটা আমার কাছে এসএস আসছে, লাইভটা তো ডিলেট। এত লম্বা চড়া বিশ্রী পার্সোনাল অ্যাটাক করে কমেন্ট করছে, আমার লাইফ নিয়ে কমেন্ট করছে, আমার পাস্ট নিয়ে কমেন্ট করছে, আমার স্টোরি সে জানেই না। আই মিন আমাকে যা দেখতেছেন, আমার লাইফ, আমার ট্রমা কেউ যায় না, সবার একটা স্টোরি থাকে, আমি আপনারটা জানি না। সে না জেনে খুব সেন্সিটিভ বিষয়ে কমেন্ট করছে, বাট আমার চামড়া তো গন্ডারের চামড়া, আমার তো লাগবে না, আমার লাগে না। জয়পুরহাট থেকে যারা দেখতেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। জয়পুরহাটে খুব শীঘ্রই কিছু একটা করতে যাচ্ছি, দোয়া করবেন। দিবা আপু কি বাদ পড়ে গেছে? হ্যাঁ, দিবা ফোর্থ ছিল, বাদ পড়ে গেছে। আচ্ছা, তো লাইভ খুব বেশি লম্বা করব না, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, 9টায় আসছি না আমি, 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। তো এই লাইভটা থাকবে। সো এখানে আমার পয়েন্ট হলো একটাই, যারা আসতে চান ডুজ অ্যান্ড ডোন্ট, সেই ডুজ অ্যান্ড ডোন্টটা আমি হাইলাইট করি শর্টকাট করে, আরেকবার সামারাইজ করে দিই। এই জায়গাটা এরকম, এখানে মেন্টার্স বলেন, এখানে ক্রু বলেন, এখানে গুরুরা বলেন, শেফ বলেন, সবাই আপনাকে প্রেশার দিবে, এই প্রেশারটা নিতে হবে। সবাই, এই ইন্ডাস্ট্রিটাই রুড, প্রফেশনাল কিচেনে এমনটাই হয়, এটা নিতে হবে, তবেই এখানে আসেন। আরেকটা জিনিস আমি বলবো, যারা অতিরিক্ত হার্ডওয়ার্ক করতে পারেন, ফিজিক্যাল হার্ডওয়ার্ক, দাঁড়াই থাকতে পারবেন, ঘুম ছাড়া চলতে পারবেন, 1 মাসের জন্য আসেন। অনেক এক্সপিরিয়েন্স হবে, মজা পাবেন, অনেক ভালো ভালো মানুষও পাবেন। যেমন পিটু ভাইয়ের কথা বললাম, যেমন আমাদের হিরণ ভাইয়ের কথা বললাম, যেমন আমাদের হচ্ছে আমাদের ভাই, আরেকটা ভাইয়ের নাম ভুলেই যাচ্ছি, আমার আমার ফেভারিট ভাই। তো ফাহিম ভাই এই বছর আছে। ফাহিম ভাই তো আমরা ওনাদেরকে ড্যাডি বলে ডাকি, কারণ আমাদেরকে খুব মিলিটারি শাসনে রাখছে। এক কথা, আপনি একটা জিনিস এখান থেকে ফান কিছু চাইলে, ফান আপনার এক্সপিরিয়েন্স ওরকম হবে। আপনি যদি মনে করেন যে না আমি এটা পারবো না, এটা আমার জন্য না, তাহলে মাথায় নেন আগে, এই জায়গাটা অনেক ধৈর্যের জায়গা, মেন্টাল প্রেশারের জায়গা। এই যে 20 জন থাকবে, 25 জন একসাথে থাকবে, এরা আপনাকে নিয়ে জাজ করবে, আপনি কিভাবে দাঁড়াচ্ছেন, কিভাবে খাচ্ছেন, কিভাবে বসতেছেন, আপনার চেহারা কেমন, আপনার দাঁত কেমন, আপনার চোখ কেমন, এরা কথা বলবেই। এটা যদি হজম করতে পারেন তাহলে আসেন। এই শো থেকে চলে গেছে একজন, নিপাপু। নিপাপু মনে আছে যেভাবে এভাবে কথা বলতো, কস্টিং করে নাই, হাউ বাবলি ক্যারেক্টার শি ইজ, রাইট? নো, নিপাপু খুবই ঝগড়া করছে, কত আমার সাথে ঝগড়া করছে।
আই হ্যাভ উইটনেস দো কত ঝগড়া করছে, যাওয়ার আগে কত কমপ্লেন করছে। তো এইরকমই হয় মানুষ, ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, ডিফারেন্ট ডিফারেন্ট কালচার থেকে আসছে, ডিফারেন্ট ডিফারেন্ট আপব্রিঙ্গিং তাদের। এই সবাইকে একসাথে থেকে, এই জন্য ওই যে আপু বলছে না বিগ বস, বিগ বস, এই বিগ বসটা কিন্তু এই আমরাই, পিপলরা, কন্টেস্টেন্ট, মেন্টার্স, আমরা যারা, আমরা, ইটস নট লাইক টিম or management or সেরা রাধুনী প্ল্যাটফর্ম or মিডিয়াকম or মাছরাঙ্গা টেলিভিশন। ওরা, তাদের কাছে একটা স্টোরি, আমরা এক একটা ক্যারেক্টার, তারা যেভাবে যাকে যেটা মনে করে সেভাবে সেটা হাইলাইট করে, তাদেরকে ওভাবে পাঠায়। আমার আম্মু আমার বেডরুমে কেন জানি ঘুমায় স্নোর করতেছে। আমি যখন লাইভ শুরু করি আমার আব্বু এসে আম্মুকে বলছে এটা, আমার লাইভের শুরুতে এগুলো গ্লিচগুলো দেখা যাবে। তো আমি খুব একটা প্রেজেন্টেবল ওয়েতে আসতে পারি নাই। মোটামুটি ড্রেসিং রুম থেকে আমি লাইভে আসছি, লাইট এখানে লো, দেখি মানুষ অনেক কমেন্ট করতেছে, তাই আমি বললাম আমার সিচুয়েশন। ওকে, সবাই ভালো থাকেন। এখন আসি, আমি খুব একটা কমেন্ট আমার চোখ গেছে, ওয়ালাইকুম আসসালাম, কমেন্ট আমি চোখে পড়ে ফেলছি, সবগুলো কমেন্টের কথা ভাবে তো বলতে পারতেছি না, ইন্টারাপশন চলে আসতো তাহলে মানে আমার পুরো কনভারসেশনের মাঝে। তো আমি যেটা বলবো যে কারো কোনো কি পয়েন্ট জানার থাকলে শুধু বলছি অতটুকু কমেন্ট করেন, সেই জন্য বলছিলাম কি পয়েন্ট আমি আই থিঙ্ক সব আপনাদেরকে মোটামুটি ভেঙে বলছি। হ্যাঁ, কোন কোন জিনিসগুলো দৃষ্টিকটু, কোন কোন জিনিসগুলো বলা দরকার, কোন কোন জিনিসগুলো অ্যাকচুয়ালি রাইট, ভালো খারাপ দুটো মিলেই বলছি, এইটাই। আর টিপস অ্যান্ড ট্রিক্স যদি শুধু বলেন, এতগুলো সিজন, মানে এতগুলো এপিসোড আমি স্টুডিওতে কাটিয়েছি, আমার চেয়ে বেশি স্টুডিওতে কেউ এতগুলো, মানে এতবার রান্না কেউ করে নাই। দো আই ডিডেন্ট উইন, বাট আমার ওইদিকে চলে গেছিল মনে হয় 20-22টা এপিসোড, এদিকে ওই রকম অনেকগুলো এপিসোড, তো আমি সবচেয়ে বেশি মঞ্চে আমার যাওয়া পড়ছে। তো সেই জন্য বলছি ডুজ অ্যান্ড ডোন্ট আমি খুব ভালো মতো জানি। এইটা নিয়ে কখনো জানতে চাইলে দেন অবভিয়াসলি আমার পেজে আছে, রিচ করবেন, কখনো ফ্রি থাকলে এটা নিয়ে আলাদা করে কথা বলবো। রাইট নাও যে এনভায়রনমেন্ট আর সিচুয়েশনটা হয়েছে, দেখা যাইতেছে যে কেউ খুব গুণ গাইতেছে, মনে হইতেছে যেন পেইড লাইফ, আবার দেখা যাইতেছে যে খুব কেউ নেগেটিভ কথা বলতেছে, যেন মনে হইতেছে যে হ্যাঁ জিতি নাই তো এখন উড়াই দিব সবগুলোকে, পোল খুলে দিব। বিষয় এরকম না, বিষয় হলো আমরা, আপনি এটা কিভাবে নিচ্ছেন। তবে সেজুতি আপুর কথা, কিছু কিছু জিনিস কথা, এগুলো কি ঘটছে কি ঘটে নাই, ইয়েস এগুলো ঘটছে, সেজুতি আপুর সব কথা মিথ্যা না, এগুলো ঘটছে। আর কথা হচ্ছে যে কেন ঘটছে সেটাও আমি কিন্তু বলে দিয়েছি লাইভে, কারণ আপু অনেক ওভার ফ্রেন্ডলি ছিল, অনেক কথা বলতো, আপু মেকআপ নিয়ে কথা বলতো, চুল নিয়ে কথা বলতো, করবো না, সে ওটা করতে চাইতো না। তো অ্যাকচুয়ালি তখন অন্যান্যরা তাকে টার্গেট করতোই, তার নামে কমপ্লেন অনেক গেছে। তো এই কারণে খুবই হার্ট টু হার্ট ডিসকাশনস করতো, আমাকে মুখের উপর কথা বলতো, উমুককে মুখের উপর কথা বলতো, মনে করতো যে ওকে ফাইন আই এম হেল্পিং হার অর হেল্পিং হিম, বাট সবাই তো একভাবে নিবে না তাকে। নওশিন আপু কততম আমি ভুলে গেছি, দেখতে হবে। তো ঠিক আছে, এখন এটা রাখি, ছোট করি, এরপরে আমাদের নেক্সট হয়তো কথা হবে। এই লাইভের পর হয়তো আমি আমার এই 20 জন থেকে হয়তো কোনো মেসেজ পেতেও পারি, কেউ আমাকে ব্লক করে দিতে পারে, হতে পারে, বাট আই ডোন্ট মাইন্ড, কারণ আমি খুব হার্ট টু হার্ট ডিসকাশনস করতে পছন্দ করি। এই লাইভের আগে আমার অনেকের সাথে কথা হয়েছে, অনেকে আমাকে ফোন কল করছে, তারা তাদের মতো করে জাস্টিফাই করার চেষ্টা করছে নিজেদেরকে, বাট আমি তাদেরকে মুখে যেটা বলছি আমি লাইভেও সেটাই বললাম, আমি যেটা রাইট সেটা রাইট, যেটা রং সেটা রং বলছি। তুমি কি সেরাতে যাবে? না, আমি আর যাব না, কারণ আবার সে 4 বছর পর যেতে হবে, আমি আর যাব না, মানে অ্যাজ এ কন্টেস্টেন্ট তো আমি যাব না, ঠিক আছে। সে যদি আসলে খুবই অ্যারোগেন্ট বোঝা যায়, এই যে জাজমেন্টটা করেন না, অ্যারোগেন্ট এটা ওটা, মানে কাউকে না আপনি অবজেক্টিফাই করেন না, এভাবে ক্যাটাগরাইজ করেন না, রাইট অর রং ওই সিচুয়েশনে কি। আমি ইভেন প্রথম চ্যালেঞ্জে আমি ব্ল্যাক স্কার্ফ পাই, পরের চ্যালেঞ্জে আমি ব্ল্যাক স্কার্ফ পাই, আর যেদিন এলিমিনেট হইলাম আমার প্লেট খারাপ গেছে না, আমার পারফরমেন্স খারাপ হয়েছে না, তো এটা মানতে হবে। তো আমাকে তো আপনি অ্যাজ এ চ্যাম্পিয়ন ব্ল্যাক স্কার্ফ হোল্ডার বলতে পারবেন না, অ্যাজ এ ফেইলিয়ার একদিনের জন্য বলতে পারবেন না, রাইট। সো আপস অ্যান্ড ডাউন, প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো মন্দ গুণ থাকে, ওকে, কাউকে কোনো কিছু নিয়ে ক্যাটাগরাইজ করা যাবে না। বাট এতটুকু মাথায় রাখেন, যখন শোতে আসবেন অনেকগুলো মাইন্ড এক জায়গায়, আপনাকে মানসিক একটা প্রেশার নিতে হবে, কেউ আপনাকে এখানে লাইক করবে না, মুখে যাই কিছু বলুক, দে উইল হার্ট ইউ, তারা চেষ্টা করবে আপনার মরাল ডাউন হোক, আপনি ইয়ে করেন, এই যে কন্টেস্টেন্টদের কথাই বলতেছি, ওকে। মেন্টালি অনেক স্ট্রং হওয়ার পর, না আমি আর যাবো না, মেন্টালি অনেক স্ট্রং থাকবেন, এই জিনিসগুলো জেনে রাখেন, জেনে আসা ভালো, আমাদেরকে তো কেউ বলে নাই,
তবে আমি লাকি বলবো, বিকজ আমি দ্বিতীয়বার আসছি দেখে আমি মোটামুটি জানি এবার আমার গায়ে কোনো কথা লাগে নাই। আমার খারাপ লাগছে, আমি কাঁদছি, আমার কান্না পেয়েছে, আমি বিহেভিয়ারে কাঁদছি, কেঁদে আমি চোখে পানি মুছে মুছে ফেলছি। ডান। আমি এগুলো মনে ধরে রাখতে পারবো না, পুষে রাখতে পারবো না। আপু আই আই এখন কোনো পার্সোনাল কমেন্ট হবে না, আসি। আসসালামু আলাইকুম, অন্য কোনো দিন। ওকে, বাই। লাইভটা এখন কাটতে হবে আবার। ফিনিশ বাটন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।